রাত 10:15 মাথাটা উপরের দিক করে বসে আছে আফজাল হোসেন। উপরে সবুজ কালারের সিলিং ফ্যানটা খটখট আওয়াজ করে ঘুরছে। আফজাল সাহেব ভীষণ বিরক্ত বোধ করছেন। উপর মহলে একটা ফ্যানের জন্য দরখাস্ত দিয়েছেন তিনি, কিন্তু এখনও একটা নতুন ফ্যানের ব্যবস্থা হয়নি। প্রচণ্ড রাগ লাগছে আফজাল সাহেবের, সাথে গরমের একটা চাপ, না পারছে ফ্যানটা বন্ধ করে দিতে। বাসা থেকে উঠে দাঁড়ায় তিনি। ফ্যানটা বন্ধ করে দেওয়াই ভালো, এমন বিরক্তিকর আওয়াজ শোনা থেকে গরমটা বেশ ভালো। ফ্যানটা বন্ধ করতে যাবে, তখনই তিনি শুনতে পান, স্যার ভিতরে আসবো? আফজাল সাহেব চমকে উঠে। ফ্যানের আওয়াজে এতক্ষণ কানে কিছু আসছিল না। হঠাৎ কারো গলার কণ্ঠ শুনে তিনি পেছনে ফিরে তাকায়। কনস্টেবল লতিফ মিয়া দাঁড়িয়ে আছে, পাশে তার 3জন মধ্যবয়সী ছেলে। সবগুলো ছেলের হাতে হাত কড়া লাগানো। এত রাতে লতিফ এদেরকে কোথা থেকে ধরে এনেছে? হয়তো মদ খেয়ে রাস্তায় সমস্যা করছিল, তাই হয়তো ধরে নিয়ে এসেছে। আফজাল সাহেব লতিফকে জিজ্ঞেস করেন, লতিফ মিয়া, ছেলেগুলো কি করেছে? এবার ধরে এনেছো কেন? স্যার ওরা সাবিরের লোক। এদেরকেই তো এতদিন ধরে খুঁজছি, কিন্তু ধরতে পারিনি। তুমি এদের সন্ধান পেয়েছো কোথায়? এদের তো সারাদিন একটাই কাজ, খারাপ কাজ করা। সেখান থেকে পেয়েছি এদের। তাহলে স্যার কি করব ছেলেগুলোকে? শ্বশুরবাড়ি যেহেতু চলে এসেছো, সেহেতু তাদেরকে আরাম করার জন্য 14 শিখরের ভেতরে সব কিছু ব্যবস্থা করে দাও। আমি কিছুক্ষণ পর আসছি। জি স্যার। সাব্বির হচ্ছে এই শহরে ড্রাগ কুলার। কিছুদিন আগে পুলিশের ঝামেলায় গা ঢাকা দিয়েছে সাব্বির। পুলিশ তাকে খুঁজছে। উপরের মহল থেকে নির্দেশ জারি করা হয়েছে, সাব্বিরকে জীবিত অথবা মৃত ধরতে হবে। আফজাল সাহেব ভাবতে থাকে, এই ছেলেগুলোর থেকে জানতে হবে সাব্বির এখন কোথায় আছে। আফজাল সাহেব নিজের ক্যাবিন থেকে বেরিয়ে 14 শিখের গেট পেরিয়ে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। ছেলেগুলো যে ভয় পাচ্ছে এটা তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আফজাল সাহেব কাঠের চেয়ারে যেয়ে বসে। মাথার উপর শার্ট ওয়াটের বাল্ব জ্বলছে। হলদে আলোয় পরিবেশটা অন্যরকম একটা পরিস্থিতি ধারণ করেছে। আফজাল সাহেব ছেলেগুলোকে জিজ্ঞেস করেন, এখন এই এলাকায় সবাই ভালো করেই চেনে। আমি কেমন সেটা নিজের মুখে বলবো না। এখন যা জিজ্ঞেস করবো সব কিছু সঠিক উত্তর দেবে। ছেলেগুলোর ভেতর অজানা একটা ভয় কাজ করছে। তারা সবাই জানে আফজাল সাহেব অনেক রাগী একজন অফিসার। ছেলেগুলোর মনে একটাই প্রশ্ন, আফজাল সাহেব কি জিজ্ঞেস করতে চলেছেন? তোরা তো সবাই সাব্বিরের কাছের লোক, তার সাথে কাজ করিস। ছেলেগুলোর মধ্যে থেকে রনি নামের ছেলেটা বলে, স্যার আমরা সাধারণ কাজ করি। সাব্বির ভাইয়ের সাথে অনেক আগে কাজ করতাম, এখন আর করি না। আমি মিথ্যা বলা পছন্দ করি না। এখন এটা বল যে তোদের সাব্বির ভাই কোথায়? স্যার আমরা জানি না সাব্বির ভাই কোথায় আছে এখন। আমি আগেই বলেছি মিথ্যা কথা না বলতে। লতিফ, গরম পানি আনো। লতিফ মিয়া চলে যায় গরম পানি আনতে। ছেলেগুলো ঘেমে একাকার। একদিকে গরম, অন্যদিকে ভয়, দুটো মনের ভিতর কাজ করছে। রুমের ভিতরে কোনো ফ্যানের ব্যবস্থা নেই, যার কারণে মূলত গরম লাগছে। 5 মিনিট পরে লতিফ মিয়া ছোট বালতি 1 বালতি গরম পানি নিয়ে আসে। কোনো কথা ছাড়াই আফজাল সাহেব গরম পানি সব কয়টা ছেলের গায়ে ঢেলে দেয়। ছেলেগুলো চিৎকার দিতে থাকে। রনি বলে ওঠে, স্যার আমরা সত্যিই জানি না সাব্বির ভাই কোথায় আছে, দয়া করে আর গরম পানি ঢালবেন না। আফজাল সাহেব গরম পানি ঢালা বন্ধ করে নিচে থেকে শক্ত লাঠিটা তার হাতে নিয়ে ছেলেগুলোকে মারতে শুরু করে। রনি হঠাৎ বলে ওঠে, স্যার আর মারবেন না, আমি বলছি। আফজাল সাহেব লাঠিটাও বন্ধ করে দেয়। রনি কি বলে সেটাই মনোযোগ দেয়। স্যার আগামীকাল রাতে সাব্বির ভাই রাহাত ভাইয়ের সাথে একটা ডিল করবে, এতটুকু ছাড়া আর আমরা কিছুই জানি না। স্যার আমাদের এইবার ছেড়ে দিন। আফজাল সাহেব কথাটা শুনেই মুচকি হাসে। বসা থেকে উঠে দাঁড়ায় তিনি। লতিফ মিয়াকে উদ্দেশ্য করে বলে, শ্বশুরবাড়িতে এসেছে, এদের কোনো রকম আদর যত্নের অভাব না হয়। আমি আসি, তুমি তোমার কাজ শেষ করো। এটা বলেই আফজাল সেখান থেকে চলে যায়। ব্রেকিং নিউজ, গতকাল রাতে ব্যাংক থেকে 500 কোটি টাকা চুরি হয়ে গেছে। পুলিশ ধারণা করছে এটা কোনো সাধারণ ডাকাতি না, কেউ ব্যাংক থেকে কিছু বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করেছে। কে করেছে এত বড় ডাকাতি সেটা কারোর জানা নেই। এখানে একটা বিষয় স্পষ্ট যে ব্যাংক অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে সে কোনো সাধারণ হ্যাকার না, খুব বড় হ্যাকার হবে। জনগণের একটাই দাবি, সমস্ত টাকা তাদের ফিরিয়ে দিতে হবে। এই ব্যাংকে রাজনৈতিক নেতা, বিজনেসম্যান সকলের টাকা ছিল, তাদের অ্যাকাউন্টে অনেক টাকা রাখা ছিল। পুলিশ প্রশাসন এখন তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বলা হচ্ছে অতি দ্রুত চোরকে জনগণের সামনে আনা হবে।
পুলিশ কমিশনার আকরাম খান সংবাদটা মোবাইলের মাধ্যমেই বারবার শুনছে, আর থানায় নিজের মাথাটা উপরের দিক করে চিন্তা করছেন কে করতে পারে কাজটা। শহরে এই প্রথম ব্যাংক থেকে এত বড় ডাকাতি হয়েছে। আগে ডাকাতি হয়েছে, কিন্তু এত টাকার পরিমাণ ছিল না। পুলিশ ডাকাত দলকে ধরতে সক্ষম হয়েছিল, কিন্তু এইবার কিছুই করতে পারছে না। ব্যাংক ডাকাতি হয়েছে আরও 7 ঘন্টা আগে। পুরো কেসটা আকরাম সাহেবের উপর এসেছে। তিনি তার টিমকে কাজে লাগিয়ে দিয়েছে, কিন্তু কেউ হ্যাকার পর্যন্ত যেতে পারছে না। সবাই ব্যর্থ হয়ে ফিরেছে। এখন রাত বাজে প্রায় 11টার ছুঁই ছুঁই। আকরাম সাহেব নিজের সময় নষ্ট না করে টেবিলের উপর থেকে মোবাইল ফোনটা নিয়ে কল দেয় তার প্রিয় একটা নাম্বারে। রিং হচ্ছে, কিন্তু কেউই ধরছে না। তিনি আরেকবার চেষ্টা করলেই ওই পাশ থেকে ফোনটা রিসিভ হয়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি যে ভালো নেই সেটা না বললেও তুমি জানো। তা কি মনে করে এত রাতে হঠাৎ আমাকে ফোন? সব কিছু যদি আমি বলে দিই তাহলে কিভাবে হবে? ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা তো তুমি জেনেই গিয়েছো। হিহি, বেশি কিছু জানি না, আর বলতে গেলে অজানা কিছু নয় আমার। আসিফ তোমাকে সকাল 12টার আগে থানায় দেখতে চাই। আর তোমরা? আসিফ আকরামকে থামিয়ে দেয়। সে জানে এখন তাকে আকরাম সাহেব কি বলবে। আসিফ উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, স্যার, আমি জানি আপনি এখন আমায় কি বলবেন। সব কিছু সাথে করে সকালে নিয়ে আসবো, তাই তো? আকরাম সাহেব মুচকি হাসে। তিনি আসিফকে বেশ পছন্দ করেন, কারণ আসিফ একজন প্রফেশনাল পর্যায়ের হ্যাকার। টেকনোলজিতে আসিফ অনেক এগিয়ে আছে। এই পর্যন্ত সে আকরাম সাহেবের অনেকগুলো কেসের সমাধান করতে সাহায্য করেছে। আসিফ, আমি জানি তুমিই পারবে আমার বর্তমান কেসটা সমাধান করতে। তুমি শুধু আসল হ্যাকারটাকে বের করে দাও। পরবর্তীতে যা করা সেটা আমি এবং আমার টিম মিলে করব। স্যার, আগের কেসগুলোতে টাকা চুরি পরিমাণ কম ছিল, এবার অনেক বেশি। জানি না আমি হ্যাকারটাকে ধরতে সক্ষম হব কি না। আমি আকরাম, যার উপর বিশ্বাস করে কাজ দিই সে কখনো পথহারা হয় না। ওই হ্যাকারটা যত বড়ই হোক না কেন, তুমিই পারবে তাকে ধরতে। আমার আশার অপেক্ষায় থাকুন, রাখছি এখন। আকরাম সাহেবকে আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দেয় আসিফ। এটা কি হলো? আসিফ তো কখনো এমন করে মুখের ওপর কল কেটে দেয়নি, তাহলে আজ কি হলো? কথাটা বারবার আকরাম সাহেবের মস্তিষ্কে নাড়া দিচ্ছে। আকরাম সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়। টেবিলের উপর থেকে গাড়ির চাবি, সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিয়ে বেরিয়ে যায় নিজ কেবিন থেকে। শেষ রাত, এই সময়টাকে ভোরবেলা বলা হয়। মসজিদের মাইক থেকে ফজরের আজান ভেসে আসছে। আকাশ থেকে হালকা বৃষ্টি পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। শেষ রাতে যে এমনভাবে বৃষ্টি হবে কেউ হয়তো ভাবতেও পারেনি। সব কিছুই সৃষ্টিকর্তার কাছে মানুষ কীভাবে এই ব্যাপারে জ্ঞান লাভ করবে। বৃষ্টির পরিমাণ যেন আগের থেকে একটু বেড়েই চলছে। এমন বৃষ্টির মধ্যেও একজন যুবক রেনকোট পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আশেপাশের কোনো মানুষের হানাগোনা নেই। এখন মানুষ হয়তো নিজ কাজে ব্যস্ত। কাজ তো একটাই, সেটা হলো ঘুম। কে রাস্তায় দাঁড়িয়ে ভিজে একাকার হয়ে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই। খেয়াল থাকবে কি করে? মানুষ তো মানুষের ভালো চায় না। হঠাৎ একটা কালো রঙের দামি মডেলের গাড়ি এসে থামে বৃষ্টিতে ভেজা ছেলেটার সামনে। গাড়ির দরজাটা খুলে একজন আগন্তুক নামে। পরনে তার কালো কালারের রেনকোট। আগন্তুকটা দ্রুত পায়ে হেঁটে দাঁড়িয়ে থাকা ছেলেটার হাতে পলিথিনে মোড়ানো একটা কাগজের টুকরো দেয়। ছেলেটা আগন্তুকের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। তার জানার একটাই ইচ্ছে যে পলিথিনে মোড়ানো কাগজে কি আছে। ছেলেটা বোকার মতো চাহনি দেখে আগন্তুক মুচকি হেসে গাড়ির দিকে চলে যায়। ছেলেটা দেরি না করে ল্যাম্পপোস্টের আলোয় যেয়ে দাঁড়ায়। পলিথিনে মোড়ানো কাগজটা বের করে সে। কিছু একটা লেখা দেখা যাচ্ছে। ছেলেটা পড়তে শুরু করে। হ্যাকিং সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, কিন্তু মানুষ খুন করার জ্ঞান আমার সেই ছোটোকাল থেকেই। আশা করি এই সাধারণ জগতে যেন আমার অসাধারণ নাম উল্লেখিত না হয়। যদিও হয় তাহলে এমনভাবে হবে মানুষ যেন এটা শুনে ভয়ে থরথর করে। কথাটা আমি লিখিনি, লিখেছে অদৃশ্য জগতের বাদশা। আর কোনো লেখা দেখতে পাচ্ছে না ছেলেটা। সে বুঝে গেছে এখন তাকে কী করতে হবে। মৃত্যুর ভয় সবারই আছে। যে মানুষের সামনে সাহস বেশি দেখায়, অন্ধকার ঘরে তার সাহস ততটাই কম। হিংস্র প্রাণী ভয় পায় মানুষকে, আর মানুষ ভয় পায় হিংস্র প্রাণীকে। ছেলেটা কাগজটা ভাঁজ করে নেয়, রেনকোটের লম্বা পকেটে রেখে দেয়। পিচ ঢালা রাস্তা দিয়ে নিজ গন্তব্যে যেতে থাকে।
সকাল 10টা। থানার গেট দিয়ে একটা লাল কালারের বাইক প্রবেশ করে। কিছু কনস্টেবল থানার সামনে ও আঙ্গিনায় দাঁড়িয়ে চা পান করছে আর বাইকে বসে থাকা ছেলেটাকে দেখে যাচ্ছে। সবাই ভালো করেই চিনে এটা আসিফের বাইক, আর বাইক চালকটাও আসিফ নিজেই। আসিফের কাঁধে কালো কালারের একটা ব্যাগ রয়েছে। এর মধ্যে তার টেকনোলজির গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। গতকাল রাতে আকরাম সাহেব আসিফকে এই ব্যাগটা নিয়ে আসার জন্যই বলতে চেয়েছিলেন। আসিফ এই থানায় আরও অনেকবার এসেছে, যার কারণে আকরাম সাহেবের কেবিনটা খুঁজে পেতে বেশি দেরি হয়নি। সে আকরাম সাহেবের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে আকরাম সাহেব গুরুত্বপূর্ণ কাজ করছে। এটা ওনার চেহারার অবস্থা দেখেই বুঝে গেছে আসিফ। সে চায় না এখন আকরাম সাহেবকে বিরক্ত করতে, তাই পিছ ফিরে চলে আসতে নিবে। তখন পেছন থেকে শুনতে পায়, অনুমতি না নিয়েও আসতে পারতে, সমস্যা ছিল না, কিন্তু এসেও না বলে চলে যাওয়াটা কেমন বেয়াদবের মতো দেখায়। কণ্ঠস্বরটা যে আকরাম সাহেবের, এটা বুঝে উঠতে বেশি সময় লাগেনি আসিফের। কিন্তু সে এটা বুঝতে পারছে না যে আকরাম সাহেব কীভাবে দেখলো আসিফ বাইরে দাঁড়িয়ে আছে। সে এত কিছু না ভেবে কেবিনের ভেতর প্রবেশ করে। দুজনের মধ্যে নীরবতা চলছে, কেউ কিছুই বলছে না। আকরাম সাহেব নিজের কাজে ব্যস্ত, আর আসিফ তা দেখতে ব্যস্ত। আসিফ নিজ থেকে কিছুই বলছে না দেখে আকরাম সাহেব নিজেই বলে ওঠে, কি ব্যাপার আসিফ, আজ হঠাৎ এমন চুপচাপ কেন? ভাবছি কি এমন ভাবনা তোমার মাথায় এসে জমেছে? আমি যখন বাইরে দাঁড়িয়েছিলাম তখন আপনি আমায় দেখলেন কি করে? আসিফ, তুমি আসলে এখনো বোকাই রয়ে গেলে। মানে? আসিফের মনে উত্তর দিতে আকরাম সাহেব হোনার নিজের ল্যাপটপটা তার দিকে করে। আসিফ দেখতে পাচ্ছে যে থানায় কে কী করছে সব কিছু ল্যাপটপে ভেসে উঠছে। সে বুঝে গেছে আকরাম সাহেব তাকে সিসি ক্যামেরায় দেখেছে। মানে হচ্ছে তুমি যখন বাইরে দাঁড়িয়েছিলে তখন আমি তোমাকে এই ল্যাপটপেই দেখেছি। এবার বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, কিন্তু আপনি? আর কিছু জিজ্ঞাসা না করে তুমি তোমার জিনিসগুলো বের করো, আমার হাতে সময় খুব কম। আসিফ এক এক করে তার নিজের ব্যাগ থেকে ল্যাপটপ সহ আরও বিভিন্ন সামগ্রী জিনিস বের করে টেবিলের উপর রাখে। তার এখন একটাই কাজ, 500 কোটি টাকা যে হ্যাক করে নিয়ে গেছে তাকে খুঁজে বের করা। প্রায় 30 মিনিট হয়ে গেছে আসিফ ল্যাপটপে কাজ করে যাচ্ছে। আকরাম সাহেব কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো ভালো খবর আছে কি না, কিন্তু আসিফ কিচ্ছু বলেনি। এবার আকরাম সাহেব ভীষণ রেগে আসিফকে বলতে থাকে, আসিফ, তুমি কি সময়টা একবার দেখছো? প্রায় 30 মিনিট হয়ে গেছে। আগে তো এত সময় লাগতো না, তাহলে আজ এত সময় কেন লাগছে? সরি স্যার, এটা আমি মনে হয় না করতে পারবো। আসিফের কথা শুনেই আকরাম সাহেব অবাক হয়ে প্রশ্ন করে, তুমি কি এটাই আমাকে বিশ্বাস করতে বলছো? আমি এটা বিশ্বাস করি না যে আসিফ কোনো হ্যাকারকে ধরতে অক্ষম হয়েছে। স্যার, হ্যাক যে করেছে সে আমার থেকে বড় ধরনের হ্যাকার। তাহলে কি আমি কেস সম্পূর্ণ করতে পারবো না? আমার মনে হয় না আপনি ব্ল্যাক ডেভিলের সাহায্য ছাড়া আসল হ্যাকারকে ধরতে সক্ষম হবেন। এই ব্ল্যাক ডেভিল কে? হ্যাকিং দুনিয়ার বাদশা। সে যদি এত বড় হ্যাকার হয়ে থাকে তাহলে তো আমাদের কেসটা সমাধান করতে তার বেশি সময় লাগবে না। ব্ল্যাক ডেভিল যদি তার কম্পিউটারে স্ক্রিনে একটা ক্লিক করে তাহলে আপনার কেস সলভ হয়ে যাবে। আমি এখন ব্ল্যাক ডেভিলকে পাবো কোথায়? আমি ব্ল্যাক ডেভিলের সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারবো না, কেননা আমি নিজেও তার অস্তিত্ব সম্পর্কে অক্ষম নই। আকরাম সাহেব আসিফকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তখনই টেবিলের উপরে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। আকরাম দ্রুত বেগে মোবাইলটা নিয়ে রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি বেশ আছি, কিন্তু তুমি মনে হয় ভালো নেই। স্যার, কিভাবে বুঝলেন যে আমি ভালো নেই? যেহেতু রাজনীতি করি, আমার তো সবই জানা। ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা নিয়ে তুমি বেশ চিন্তিত, তাই না? তেমন কিছু না স্যার, আমি আমার কাজ যথাযথ পালন করে যাচ্ছি। সব মাপের হ্যাকারকে যদি আসিফকে দিয়ে ধরা সম্ভব হতো তাহলে এতক্ষণে 500 টাকা চুরি করা চোর থানার 14 শিকের ভেতরে থাকতো। স্যার, আসিফের ব্যাপারটা বুঝিনি। যে বুঝো অবুঝের মতো করে তাকে শত চেষ্টা করেও বোঝানো সম্ভব না। আমি জানি তুমি আমার কথা বুঝে শুনে তারপরও এমন না বোঝার ভান করছো। আকরাম সাহেব চুপ হয়ে যায়। তিনি ঢুকতেই বুঝতে পারছে না যে শফিক সাহেব কিভাবে আসিফের সম্পর্কে জানতে পেরেছেন। যাই হোক, তোমার কাছে সাহায্য করার জন্য আমি একজন দায়িত্ববান পুলিশ অফিসার তোমার থানায় নিয়োগ দিচ্ছি। আজকের মধ্যে সে ঢাকায় পৌঁছে যাবে, পরবর্তীতে তোমাকে সব জানিয়ে দেওয়া হবে। আকরামকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দেয় শফিক সাহেব। আকরাম
মোবাইলটা টেবিলের উপর রেখে মাথাটা উপর দিক করে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। ওনার সামনে বসে থাকা আসিফ কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। কে আকরাম সাহেবকে ফোন দিয়েছে, কী বা বলেছে যার কারণে হঠাৎই আকরাম সাহেবের মাথায় এক ঝাঁক চিন্তায় সে ভর করেছে। সবগুলো প্রশ্ন আসিফের মাথায় ঘুরপাক খাচ্ছে। এখন প্রশ্ন না করলে কোনো উত্তর মিলবে না। স্যার, কে ফোন করেছিল? আকরাম সাহেব আগের মতো হেলান দেওয়া অবস্থায় জবাব দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন শফিক সাহেব। উনি কি এমন বললেন যার কারণে আপনি হঠাৎ চুপ হয়ে গেলেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা আসিফ, তোমার আর আমার সম্পর্কের পরিচয় কোনো তৃতীয় ব্যক্তি কি জানে? কিভাবে জানবে? সবাই জানে আমি আপনার কাছে আসি থানায় বিদ্যুতিক সমস্যা সমাধান করার জন্য। এছাড়া আর কেউ কিছু জানে না। তুমি এইগুলো গুছিয়ে আজকেই চলে যাও, প্রয়োজন হলে সময় মতো তোমাকে ডাকা হবে। আকরাম সাহেবের কথা মতো আসিফ তাই করলো। সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরে বসা থেকে উঠে দাঁড়ায়। আকরাম সাহেব আগের ন্যায় বসে আছে। আসিফ ওনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। বিকেল 5:30। আকরাম সাহেব জানালা দিয়ে ব্যস্ত শহরটা দেখতেছেন আর ভাবতেছেন সামনে কি হবে, কাকে পাঠাচ্ছেন শফিক সাহেব। সব কিছুর জন্য একটি সময় প্রয়োজন। তবে কি হতে চলেছে? নতুন কোনো আগন্তুকের অজানা আগমন? বর্ষার পর শরতের আগমন ঘটে। বর্ষার কালো মেঘের অবসান ঘটে। আজ হালকা বৃষ্টি হচ্ছে। ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নেই, যে যার মতো কাজ করেই যাচ্ছে। এটাই বর্তমান পৃথিবীর অবস্থা। সব জায়গায় প্রতিযোগিতা, আর প্রতিযোগিতা কে কার আগে যেতে পারে এটার প্রতিযোগিতা মাত্র। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। পাশের বাসায় কেউ মারা গেলেও তাকে দেখার সময় এখন কারো নেই। বর্তমান পৃথিবীতে টাকাই সব। টাকার বিনিময়ে ক্ষমতা আর সততা দুটোই কেনা যায়। কেউ কেউ তো মনে করে সৃষ্টিকর্তার পর দ্বিতীয় সৃষ্টিকর্তা হলো এই টাকা। টাকাবিহীন মানুষ পথের ধুলোর ন্যায়। মানুষ ছুটছে টাকার পেছনে, আর টাকা ছুটছে তার পেছনে। কথাটা গোলমেলে হলো, এটাই বাস্তব। সকাল 9:30। রেহানা ভিলার সামনে কালো রঙের একটা দামি মডেলের গাড়ি এসে থামে। গেটটা লাগানো। গাড়ির শব্দ শুনে দারোয়ান বড় গেটটা খুলে দেয়। কালো রঙের গাড়িটা ভেতরে প্রবেশ করে। দারোয়ান শুধু দেখে যাচ্ছে আর অবাক হচ্ছে, কেননা এত দামি গাড়ি আর কখনো সে রেহানা ভিলায় দেখেনি। গত 2 বছর ধরে সে এখানে দারোয়ানে কাজ করে যাচ্ছে। বাড়ির মালিক রফিক আজম সহ অন্য সবাই তাকে পছন্দ করে, হাবু মিয়া নামে ভূষিত করেছে। বাস্তবে ওর নাম হাবু না, করিম মিয়া তার নাম, কিন্তু সবাই তাকে হাবু মিয়া বলেই ডাকে। সে দারোয়ান, তাই কিছুই বলতে পারে না। ওই যে টাকা আর ক্ষমতা, সব ধনীদের হাতে পরিবর্তন হয়। ব্ল্যাক কালারের গাড়ি থেকে কালো কোট পরা সুদর্শন এক যুবক নামে। সেটা গাড়ি থেকে নামা মাত্র হাবু মিয়াকে হাত দিয়ে ইশারা করে তার উদ্দেশ্যে যাওয়ার জন্য। হাবু মিয়া ঠিক তাই করলো। সেটার সামনে যেয়ে পা থেকে মাথার চুল পর্যন্ত স্ক্যান করে নিল। বেশ ঘন আর লম্বা চুলগুলো, কালো চোখে কালো কালারের স্টাইলিশ চশমা, শরীরে দামি কালো কোট, দেখতেই বিদেশি বিদেশি মনে হচ্ছে। হাবু মিয়া চুপ করে আছে। কিছু জিজ্ঞেস করার ক্ষমতা তার নেই, কেননা ছেলেটা যদি বিদেশি হয়ে থাকে তাহলে হাবু মিয়ার বাংলা কথা কিছুই বুঝতে পারবে না। মুখের ভাষা নষ্ট না করার চেয়ে চুপ করে থাকাটা বেশি ভালো মনে করছে হাবু। গাড়ি থেকে লাগেজটা নামিয়ে ভেতরে নিয়ে আসো। হাবু মিয়া ছোটখাটো একটা শখ খায়। ছেলেটা বাংলা কথা বলছে। নিজ কানে শোনা কথা এখন হাবু মিয়ার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। এখন এটাই বিশ্বাস করতে হবে, আর কোনোই উপায় নেই। কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে হবে নাকি লাগেজটাও নামাতে হবে? ভীষণ অবাক হচ্ছি। অবাক হচ্ছ কেন? এখানে অবাক হওয়ার কি হয়েছে? আপনার কথা শুনে। আমার কথা শুনে আমি কি এমন বললাম যার জন্য তুমি অবাক হয়েছ? আপনার কথা না, আপনার বলা ভাষা শুনে অবাক হচ্ছি। সদ্য শুদ্ধ বাংলাই তো কথা বলছি। আপনাকে দেখে বোঝা যায় না আপনি বাংলাদেশি। আমি এটা বুঝি না যে মানুষ আমাকে দেখে এটাই বলে কেন। আপনি দেখতে সত্যি বিদেশিদের মতন। আচ্ছা যাই হোক, তোমার সাথে পরে কথা হবে, এখন ভেতরে যাব। একটা কথা জিজ্ঞেস করি? যা জিজ্ঞেস করার আছে সেটা তাড়াতাড়ি বলো। আপনার নামটা কি জানতে পারি? আলভি আহমেদ রিশাদ। মুচকে হেসে কথাটা বলে আলভি সামনের দিকে হাঁটা ধরে। হাবু মিয়া সময় নষ্ট না করে গাড়ি থেকে লাগেজটা নামিয়ে আলভির পেছনে পেছনে যেতে থাকে। রেহানা ভিলা 3তলা ভবন। বাসাটার মালিক রফিক আজম। উনি ওনার মায়ের নামে উৎসর্গ করে বাসাটা এমন নাম দিয়েছেন। বলতে গেলে ঢাকার মধ্যে খুবই পুরনো একটাই বাড়ি এটা।
দেখতে সদ্য নতুন বাড়ি মনে হবে। রফিক সাহেব একজন বড় মাপের বই লেখক। এই পর্যন্ত ওনার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এলাকায় বেশ নামডাক ওনার। রেহানা ভিলায় এখন আলভি নামে যে ছেলেটা এসেছে সে মূলত রফিক সাহেবের কোনো আত্মীয় না। রফিক সাহেব আলভিকে ভালো করে চিনে পর্যন্ত না, তবুও আলভিকে বাসায় আসার অনুমতি দিয়েছেন তিনি। কিন্তু কী কারণে সেটাই সবার মধ্যেই অজানা। আলভি বাসার কলিং বেলটা বাজায়, কিন্তু দরজা খুলে দেওয়ার কোনো নামগন্ধই নেই। সে এইবার নিয়ে চতুর্থবার কলিং বেলে চাপ দেয়। এবারও একই অবস্থা। আলভি পেছনে লাকেজ হাতে দাঁড়িয়ে থাকা হাবু মিয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। হাবু মিয়া তার হলদে দাঁতগুলো বের করে সহজ একটা হাসি দেয়। আলভির লাগছে রাগ আর হাবু মিয়া পাচ্ছে হাসি। দুজনের কারণ ভিন্ন, কিন্তু উদ্দেশ্য একটাই। বাসায় কি কেউ নেই? বাসায় তো সবাই আছে। তাহলে এতবার কলিং বেল বাজানোর পরেও দরজা খুলছে না কেন? এই বাসার সবাই এমনই, কোনো কিছু মনে করো না। বাসাটা দেখতে যেমন সুন্দর, আমার মনে হয় ভেতরের মানুষগুলো অত সুন্দর না। ভিতরের মানুষগুলো না দেখলেই বলে দিলেন এমন কথা? যাদের কাছে সময়ের কোনো মূল্য নেই তারা কিভাবে সুন্দর হয়? আপনার কথা আমি কিছুই বুঝছি না বাপু। আলভি বিরক্ত বোধ করছে। তার কাছে এখন মনে হচ্ছে এখানে আসাটাই বড্ড বড় ভুল হয়েছে। সে সামনের দিকে তাকিয়ে কলিং বেলে চাপ দিবে, এমন সময় দরজা খোলার শব্দ হয়। এতক্ষণে কারো খেয়াল হলো যে বাইরে কেউ দাঁড়িয়ে কলিং বেল চাপছে। আলভি চোখ থেকে চশমাটা নামিয়ে হাতে রাখে। দরজার ওই পাশে মধ্যবয়সী এক নারী দাঁড়িয়ে আছে। আলভি লক্ষ্য করলো মেয়েটার উপরে ঠোঁটের কোণে আকর্ষণ করার মতো একটা তিল রয়েছে। দেখতে অতটা ফর্সা না হলে মানুষের সামনে সৌন্দর্য প্রকাশ করার মতো। আলভি মেয়েটার নিখুঁত চেহারাখানা দেখতে ব্যস্ত। ওইদিকে কি হচ্ছে সেটা বিন্দুমাত্র খেয়াল তার নেই। আচমকা আলভির চোখের সামনে কারো তুড়ি বাজানোর শব্দ শুনে সে লক্ষ্য ভ্রষ্ট হয়। দরজার ওই পাশে মেয়েটা তুড়ি বাজিয়েছে। আলভি বিরক্তিকর চেহারা করে মেয়েটার দিকে তাকায়। আমার সৌন্দর্য দেখার মতো আমি নিজেই যথেষ্ট, আপনাকে কষ্ট করে দেখতে হবে না। মেয়েটার কথা শুনে আলভি চমকে ওঠে। মায়াবী কণ্ঠ একবার শুনলে বারবার শুনতে মন চায়। কিন্তু আলভি এখানে যেটার জন্য এসেছে সেটা না করে এসব ভেবে লাভ হবে না। আপনার সৌন্দর্য দেখার জন্য সৃষ্টিকর্তা আমাকে এই চোখ দেয়নি। আশেপাশে অনেক অনেক সুন্দরী মেয়ে আছে, তাদের দিকেই তাকাই না, আবার আপনার সৌন্দর্য দেখার জন্য তাকাবো? কথা তো ভালোই কাটাতে পারেন দেখছি। যা সত্যি তাই বলেছি, কথা কাটানোর কোনো প্রশ্নই আসে না। এত কথা না বলে নিজে পরিচয়টা দিন। এখানে কেন এসেছেন? ভেতরে যে বলি। অচেনা কোনো ব্যক্তিকে ভেতরে যাওয়ার অনুমতি নেই, আপনি আপনার পরিচয় দেন। আমি আলভি আহমেদ রিশাদ। এতটুকুই কি আপনার পরিচয়? কেন, এটা যথেষ্ট নয়? শুধু নাম বলে কি পরিচয় বলা হয়ে যায়? আরো কিছু বায়োডাটা লাগবে। মেয়েটা যে এমনভাবে জিজ্ঞাসাবাদ করবে ভাবতে পারেনি আলভি। সে নিজের প্যান্টের পকেট থেকে একটা কার্ড বের করে মেয়েটার হাতে দেয়। মেয়েটা হাতে কার্ডটা নিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর আলভি হাতে কার্ডটা দিয়ে বলতে থাকে, দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি একজন আলভি মেয়েটাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আশা করছি পরিচয়টা পেয়ে গিয়েছেন। সামনে আর কখনো আমি আপনার কাছে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হব না। আপনি ভিতরে যান। আর হাবু মিয়া, তুমি ওনাকে গেস্ট রুমটা দেখিয়ে দিবে। আচ্ছা আপামনি। আলভি ভেতরে যাওয়ার আগে শুধু একটা মেয়েটার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়েছিল, আর মেয়েটাও আলভির দিকে দুঃখ প্রকাশিত দৃষ্টিতে তাকিয়েছিল। একজোড়া চামড়া স্যান্ডেল পায়ে চারিদিকে চোখ বোলাতে বোলাতে বহু ছেলেদের মধ্যে একটা ছেলে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে। অনেকেই ছেলেটাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। তাকাবে নাইবা কেন? তার পরনে ছিল ঢিলাঢালা সাদা কালারের পুরনো একটা শার্ট, কালো প্যান্ট, মাথার চুলগুলো বড় বড়, চোখে মোটা ফ্রেমের চশমা। এখানে কত শত ছেলে মেয়ে পড়াশোনা করে, কিন্তু তার মতো এমন সব ড্রেস আপ পরে কেউ আসে না। সেটা আগে কখনো এত বড় ক্যাম্পাসে আসেনি। তার চোখজোড়া এই প্রথমবার এত বড় এবং সুন্দর ক্যাম্পাস দেখছে। সবকিছু দেখে সে মাথা নিচু করে একটা মুচকি হাসি দেয়। জীবনের সকল আশা আকাঙ্ক্ষা এখান থেকেই পূর্ণ করতে হবে। সেটা গ্রাম থেকে ছুটে এসেছে। শহরের পরিবেশ সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই। কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কী করলে মানুষ বন্ধুত্বমূলক আচরণ করবে। তবে সে একটা কথা ভালো করে জেনে গিয়েছে যে এই শহরেই ধনীরা নিম্নবিত্ত গরিবদেরকে শোষণ করে খায়। সে সামনের দিকে এগিয়ে যায়। কিছু পথ দূরে কয়েকটা ছেলে বাইকের উপর বসে আছে।
সবার ঠোঁটে একটা করে জ্বলন্ত সিগারেট জ্বলছে। দেখে বোঝাই যাচ্ছে এরা সবাই ধনী পরিবারের সন্তান। ছেলেটা মাথা নিচু করে হেঁটে যাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এটা সে জানে না, জানে শুধু একটাই, কোনো প্রকার ঝামেলা ছাড়াই ক্লাসে পৌঁছাতে হবে। সে যখন ছেলেগুলোর কাছে চলে আসে তখনই তার ডান পা কিছু একটার সাথে লেগে যায়। সে নিজেকে সামনে নিতে না পেরে বালু মাখা মাটিতে পড়ে যায়। দু হাত দিয়ে মাটিতে ভর দিয়ে সে উঠে দাঁড়ায়। শরীরের অনেক অংশে বালু লেগে আছে। মোটা ফ্রেমে চশমাটি ঠিক করে সামনে তাকিয়ে দেখে একদল ছেলে বেশ উচ্চ স্বরে হাসছে। সে চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে, তখনই ছেলেগুলোর মধ্য থেকে রাকিব নামের একটা ছেলে শব্দ করে বলে, কিরে কিছু না বলে চলে যাচ্ছিস কেন? রাকিবের কথায় বাধ্য হয়ে সাই দিয়ে ছেলেটা বলে, কি বলবো? গ্রাম থেকে শহরে নতুন এসেছিস নাকি? গতকাল এই শহরে প্রথম এসেছি। সেটা তো তোকে দেখে বোঝা যাচ্ছে। তা নাম কি তোর? কেউ পছন্দ করে আরিয়া ডাকে, আবার কেউ রকি। নাম তো দেখছি খুব উঁচু, কিন্তু তুই যে নিচু সেটা কি জানিস? জানি না, তবে আজকে প্রথম আপনার কাছ থেকে জেনেছি। তুই আমাদের ক্যাম্পাসে নতুন, চল তোকে মিষ্টিমুখ করাই। ভাই আমি মিষ্টি জাতীয় কিছু খাই না। কিরে ডায়াবেটিস আছে নাকি তোর? জানি না, আমাকে এখন ক্লাসে যেতে হবে, পথ ছাড়লে ভালো হয়। আগে আমাদের ক্লাস নেওয়া শেষ হোক, তারপর না হয় অন্য ক্লাস করবি। রকি বুঝতে পারছে এখন তার সাথে কি হতে চলেছে, কিন্তু এদের আটকানোর কোনো ক্ষমতা রকি নেই, কারণ উপস্থিত সবাই ধনী, রকি একমাত্র গরিব। রকির নামের ছেলেটা তার পাশে বসা আয়ানকে উদ্দেশ্য করে বলে, আয়ান একটা সিগারেট জ্বালিয়ে দে তো, আমাদের নতুন অতিথিকে একটু মিষ্টি মুখ করাই। আয়ান নামের ছেলেটা সিগারেট জ্বালিয়ে রাকিবের কাছে দেয়। রাকিব সিগারেট হাতে নিয়ে রকির দিকে তাকায়। রকি তার মুখটা বাঁকা করে নেয়। সে সিগারেট খাবে না। রকিব জোরপূর্বক ভাবে রকির মুখের সামনে সিগারেট ধরে বলতে লাগলো, এই খা খা বলছি, সিগারেটটা শেষ করতে না পারলে আজ তোর এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না। রকি বিনয় এবং নরম গলায় বলতে থাকে, ভাই আমি জীবনেও এসব খাইনি, আমি খেতে পারবো না। রকির কথা শুনে সবগুলো ছেলে হো হো করে হাসতে লাগলো। ছেলেগুলোর মধ্য থেকে শ্রাবণ নামের ছেলেটা রকির মুখে সিগারেট চেপে ধরে বলল, তুই খাবি না, তোর 14 গোষ্ঠী খাবে, টান সিগারেট টান। রকির ঠোঁট সিগারেটের আগুনে লেগে কিছুটা অংশ পুড়ে যায়। রকির চোখ লাল হয়ে আসছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। পৃথিবীর সব শক্তি যেন এখন রকির ডান হাতে চলে এসেছে। কিন্তু ভার্সিটির প্রথম দিন সে চায় না কারোর সাথে ঝামেলা করতে, তাই সে সহজ গলায় বলল, ভাই এটা আমাদের সম্ভব না, আমি কখনো এসব খাইনি, আমাকে ছেড়ে দেন। অতীতে সিগারেট খাসনি তো কি হয়েছে, আজকে থেকে খাবি। ভাই আমি সিগারেট খেতে পারবো না, অন্য কিছু বলেন আমাকে। সিগারেটে বাদ দে, যা বলবো তাই করবি তো তুই? করতে না পারলেও চেষ্টা করব অবশ্যই। আচ্ছা বেশ, তুই তাহলে একটা কাজ কর, ক্যাম্পাসের গেট দিয়ে এখন যে মেয়েটা আসছে ওর সামনে যাবি, তারপর মেয়েটার ওড়না জোরে টান দিয়ে এখানে নিয়ে আসবি। এই তোর কাজ, যা এখন কর। রকি ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। সাদা কালারের জামা পরে একটা মেয়ে ভিতরে প্রবেশ করছে। মেয়েটার চেহারাটা দেখে রকির কাছে কেমন যেন পরিচিত পরিচিত লাগছে। গতকাল রাতে এই মেয়েটার হাতে রকি একটা চড় খেয়েছিল, কিন্তু সেটা কোনো কারণ ছাড়াই। রাকিবের দেওয়া কাজটা রকির কাছে সুবিধার মনে হলো না, তাই সে বলে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু রকির গালে চড় বসাতে দেরি করলো না। রকি কিছু বলতে যেও বলতে পারলো না। ডান গালে হাত দিয়ে মাথাটা নিচু করে রাখে সে। আজ জীবনে প্রথম র্যাগিংয়ের শিকার পড়েছে রকি। আয়ান রকির কাঁধে হাত রেখে বলে, এখন এটাকে কি করব? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নে। আরে না না, বেচারা তাহলে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে। বেশ ভালো বলছিস তো। ভাই রকিকে মেয়েদের সব মডার্ন ড্রেস, নাইট পার্টিতে যে পরে অর্ধেক খোলা অর্ধেক ঢাকা, এই ধরনের ড্রেস পরিয়ে দেই, কেমন অবস্থা হবে? তোরা পারিস বটে, যা ড্রেস আনা লাগবে না, ওর গায়ে শার্ট খুলে গলায় একটা জুতার মালা পরিয়ে দে, আর সমস্ত ক্যাম্পাসের সবাইকে দেখার সুযোগ করে দে, তাহলে এই রকি বুঝতে পারবে আমার দেওয়া কাজে কেউ না করলে কি অবস্থা হয়। ঠিক আছে ভাই। রকি খুব বাজেভাবে র্যাগিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিচ্ছু করার নেই। রকি আরেকবার বাঁচার জন্য চেষ্টা করে। কাদা কাদা গলায় রাকিবকে বলে উঠে, আমাকে মাফ করে দেন ভাই, আমি তো শুধু পড়াশোনা করার জন্য এই শহরে এসেছি, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দেন ভাই, আমাকে পড়তে হবে, আমি আপনার ছোট ভাইয়ের মতো।
রকির কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। আয়ান যে রকির শার্টের কলার ধরে। রকি চোখ জোড়া বন্ধ করে ভেতরের দিকে লম্বা একটা শ্বাস নেয়। এতে করে মানুষের রাগ অনেকটা কমে যায়। আয়ান রকিকে টানতে টানতে ক্যাম্পাসের পেছনের দিকে নিয়ে আসে। অনেকেই তাদের পেছনে আসতে থাকে। কেউ রকিকে বাঁচাতে আসছে না, সবাই আসছে মজার কাণ্ড দেখতে। রাকিবকে সবাই ভালো করেই চেনে। রাকিব ঢাকার প্রভাবশালী মেয়র শহীদ হোসেনের ছেলে, সেই সাথে রকির চাচা ইউনিভার্সিটির চেয়ারম্যান। রকিব 3য় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সবাইকে প্রতিদিন র্যাক দেয়, তাই সবাই তাকে ভয় পায়। কেউ সাহস করে কিছু বলতে পারে না। ক্যাম্পাসের পেছনে বড় পুকুর পাড়ে এসে দাঁড়ায় সবাই। আশেপাশে অনেক স্টুডেন্ট। রকি এমনভাবে র্যাগিংয়ে ফেসে যাবে ভাবতেও পারিনি। আরও কিছু স্টুডেন্ট মজা দেখার জন্য ভিড় করছে। এখানে যেন কোনো সার্কাস দেখানো হচ্ছে। ভাই, রকির শার্ট কে আমি খুলবো নাকি আপনি? আমি শুধু দেখবো, তুই শুরু কর। আর শামীম, তুই রকির গলায় জুতার মালা পরিয়ে দিবি। ওদের কথা শুনে রকির বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এত স্টুডেন্টের সামনে শার্ট খুলে ফেললে কি একটা অবস্থা হবে, এটা ভাবতেই শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে। হায়ান এসে রকির শার্টের প্রথম বোতামটা খুলে দেয়। রকি মাথাটা নিচু করে ফেলে। সে বাধা দিতে যেও বাধা দিতে পারেনি। এক এক করে শার্টের সবগুলো বোতাম খোলা শেষ হলে আয়ান রকির শার্টটা নিচে ফেলে দেয়। সবাই রকির বডির দিকে লক্ষ্য করলো। ধবধবে সাদা বুক, আবার জিম করা বডি। চেহারার স্কিন কালো, কিন্তু বুকের স্কিন অনেকটাই উজ্জ্বল। কিন্তু কিভাবে এমন একটা খ্যাত ছেলের এত ভালো বডি ফিটনেস? রাকি মাথাটা নিচু করে রেখেছে। রকিব অবাক হয়ে রকিকে জিজ্ঞেস করে, বাহ বাহ, খেয়ে না খেয়ে এমন একটা বডি বানিয়েছিস, কিন্তু কি লাভ হলো? এমন শরীরের থাকতেও প্রতিবাদ করার সামর্থ্য নেই। ভাই, শালা তো খুব ডেঞ্জারাস মাল। দেখেন ভাই কেমন করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। শামীম, জুতার মালাটা রকিকে পরিয়ে দে। রকিবের কথা শুনে শামীম সোহাগের হাত থেকে জুতার মালাটা নিয়ে রকির গলায় পরিয়ে দেয়। রকিব এসে রকির মুখের মধ্যে লাথি মারে। রকি ছিটকে মাটিতে পড়ে যায়। সবাই উচ্চস্বরে হাসতে থাকে। রকি লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে আসে। অনেকে দেখছে রাফিকে। রকি সেদিকে তাকিয়ে আবার মাথাটা নিচু করে দৌড়ে গেট দিয়ে বের হতে যাবে। এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে রকি নিচে পড়ে যায়। নিচে পড়ার কারণে রকির গলা থেকে জুতোর মালাটা খুলে যায়। রকি উঠে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে রাগী দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। রকি কিছু বলবে তার আগেই মেয়েটা রকির গালে কষে একটা চড় মারে আর বলতে থাকে, সুন্দরী মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে, তো ওদের মতো ছেলেরা কখনো মেয়েদের সম্মান দিতে জানে না। আমার ক্যাম্পাসে নিজের শরীর দেখিয়ে ঘুরছিস, বেয়াদব কোথাকার। রকি সেখান থেকে মাথাটা নিচু করে দৌড়ে চলে আসে। প্রতিবাদ করার মতো তার ক্ষমতা নেই। রাস্তায় অনেকেই রকির শরীরে কাপড় না দেখে হাসছে। রকি দ্রুত বেগে বাসায় চলে আসে, কিন্তু নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছে না। শান্ত ছেলেটা আজকে অশান্ত হয়ে পড়েছে। কোনো এক অশান্ত শহরে শান্ত ছেলে রকি। আজ তার কাছে সব অনুভূতিহীন মনে হচ্ছে। এই শহরে আসাটা কি তাহলে মস্ত বড় ভুল? রকি আয়নায় নিজেকে দেখে, নিজেই চিনতে পারছে না। অচেনা কোনো বালক তার সামনে প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রকি তো এমন ছেলে না। কেউ তার কলারে ধরলে সে এটার শাস্তি খুব কঠিন এবং অতি দ্রুত নেয়। রকি শান্ত হয়ে নিজেকে আরেকবার আয়নায় দেখে। রহস্যময় মুচকি হাসি হাসে। অকারণে হাসে বোকা, আর কারণ থাকতে হাসে না, তারা হচ্ছে রহস্যময় চালাক। ব্রেকিং নিউজ, বিশিষ্ট ব্যবসায়ী মুজাম্মেল সাহেবকে গতকাল রাতে কে বা কারা যেন মারাত্মকভাবে খুন করেছে। পুলিশ এখনও খুনিকে ধরতে সক্ষম হয়নি। ইনভেস্টিগেশন চলছে। আশা করা যাচ্ছে অতি দ্রুত খুনি ধরা পড়ে যাবে। শহরের প্রতিটা টিভিতে সংবাদটা প্রচারিত হচ্ছে। আকরাম সাহেব এতক্ষণ টিভির সামনে বসে নিজের গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছিল, কিন্তু যখন এই সংবাদটা শুনতে পায় তখনই বসা থেকে উঠে দাঁড়ায়। মুজাম্মেল হচ্ছে ঢাকা শহরের টপ বিজনেসম্যান। লোকটা তেমন সুবিধার না। গত 3 দিন আগে আকরাম সাহেব কিছু সমস্যা নিয়ে ওনার কাছে গিয়েছিলেন, কিন্তু মুজাম্মেল আকরাম সাহেবকে এই সমস্যাগুলোর সমাধান করে দেননি। আকরাম সাহেব সেই দিনই বুঝতে পেরেছিলেন যে মুজাম্মেলের ভেতর কোনো না কোনো খারাপ উদ্দেশ্য আছে। হয়তো ওনাকে নিজের কাছের শত্রু মিলে মেরেছে। অনেক টাকার মালিক ছিলেন তিনি, বলতে গেলে টাকার পাহাড় জমিয়েছিলেন।
এখন তিনি পৃথিবীতে বেঁচে নেই, সমস্ত টাকা নষ্ট হয়ে যাবে, কোনো কাজেই আসবে না। আকরাম সাহেব না খেয়েই বাসা থেকে বেরিয়ে যায় থানার উদ্দেশ্যে। এখন 2টা কেস সামলাতে হবে, ব্যাংক ডাকাতি এবং মুজাম্মেলের খুনের কেস। ঘড়িতে সময় সকাল 10টা। আলভি সেই সকাল থেকেই রফিক সাহেবকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখনও ওনার দেখা মেলেনি। এই বাসায় যে কারো সময়ের প্রতি খেয়াল নেই সেটা বেশ ভালোই আন্দাজ করতে পেরেছে আলভি। আজকে সকালে খাবার টেবিলে আলভি একা একা বসে খেয়েছে। আলভি গতকাল বিকেলে জানতে পেরেছে যে রফিক সাহেবের মেয়ে জান্নাত, সেটাও জেনেছে বাসার দারোয়ান হাবু মিয়ার কাছ থেকে। আলভি রফিক সাহেবকে খুঁজতে খুঁজতে বাসার পূর্ব পাশে চলে আসে। এখানে ছোট একটা সুইমিং পুল আছে আর আশেপাশে ফুলের বাগানও রয়েছে। কিছু দূর এগিয়ে যায় আলভি, সামনে একটা নিম গাছ রয়েছে। নিম গাছের নিচে সুন্দর এখন দোলনা বসানো হয়েছে। নিম গাছের নিচে সুন্দর এখন দোলনা রয়েছে বসার জন্য। বাসাটার ভেতরে পরিবেশ দেখে কেমন যেন ভুতুরে প্রকৃতি মনে হয়, নয়তো এমন একটা বাসায় নিম গাছ আছে এটা অস্বাভাবিক নয়। আলভি যে দোলনায় নিজের শরীরটা এলিয়ে দেয়, বসে একটু আরাম করবে এমন ইচ্ছে, কিন্তু তার হলো কই। বাগান থেকে কে যেন বলে উঠছে, অনুমতি ছাড়াই দোলনায় বসা নিষেধ, সেটা কি আপনি জানেন? আলভি আশেপাশে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। তাহলে বাগানের ভেতর থেকে কেউ কথাটা বলছে। আলভির বুঝতে অসুবিধা হলো না যে এটা রফিক সাহেবের মেয়ে জান্নাত। মেয়েটা গতকালকেও আলভিকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে কত প্রশ্ন করেছে। আলভি বসা থেকে উঠে দাঁড়ায়, বাগানের দিকে হাঁটা ধরে। আপনি এখানে আসলেন যে, দোলনায় বসতে কি আর মন চাচ্ছে না? দোলনায় বসা তো নিষেধ, তাই আর বসিনি। তা বাগানে আসাও কি নিষেধ নাকি? এই মাথা হতে যাবে কেন? বাগানে আসা যাবে, কিন্তু আমার অনুমতি ছাড়া কোনো ফুল নেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা জান্নাত, তোমার বাবাকে গতকাল দুপুরে দেখেছিলাম, এরপর আর দেখতে পাইনি কেন? উনি কি বাসায় থাকেন না? বাবা তো সারাক্ষণ বাসায় থাকে। তাহলে রুমের ভেতর ওনাকে দেখিনি কেন? বাবা দিন ও রাতে বেশিরভাগ সময় বাসায় লাইব্রেরিতে অবস্থান করে। এই বাসায় লাইব্রেরি আছে? কোথায়? দেখলাম না যে। স্টোর রুমের পাশে রুমটা লাইব্রেরি রুম, সেখানেই বাবা কি পেয়ে যাবেন। আলভি বাগান থেকে লাইব্রেরি রুমের দিকে হাঁটা ধরে। কিছু তো যাওয়ার পর আবার পেছনে ফিরে তাকিয়ে জান্নাতকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে জান্নাত, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ? তাও আবার আমাকে? তা কিসের জন্য এই ধন্যবাদ? সেটা নিজে নিজেই চিন্তা করো, এমনিতেই পেয়ে যাবে। কথা বলে আলভি সেখান থেকে চলে যায়। জান্নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আলভির বলা কথার ব্যাখ্যা করছে। কি হতে পারে ধন্যবাদ দেওয়ার কারণ? কিছুই বুঝতে পারছে না জান্নাত। লাইব্রেরিটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আলভি আশেপাশে তাকায়, দেখে মনে হচ্ছে না এটা কোনো লাইব্রেরি, ময়লার গোডাউন মনে হচ্ছে। মাকড়সার জাল, সাথে তো কিছু টিকটিকি বাসা বেঁধেছে। এই রুমে আসার পর থেকে আলভি একটা গন্ধ উপলব্ধি করতে পারছে। কেমন যেন মানুষের রক্তের গন্ধ, কিন্তু এখানে মানুষের রক্তের গন্ধ আসবে কোথা থেকে? আলভি রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে পাটা ফেলবে, তখনই সে শুনতে পায়, মিস্টার আলভি, এটা আমার ছোট্ট শহর। এখানে এসেছেন যখন, তাহলে না হয় আমার শহরটা একটু পরিদর্শন করে যান। পেছন থেকে কথাটা শুনে আলভি চমকে যায়, পা বাইরে না ফেলে ভেতরে ফেলে। সে পেছনের দিকে তাকায়, রোগা পাতলা টাইপের মধ্যবয়সী লোক প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার হলদে কালারের একটা ফতুয়া, কালো কালারের প্যান্ট, চোখে পাওয়ারের চশমা। ওনার মুখে তেমন হাসি বা রাগ দেখতে পাচ্ছে না আলভি। সে বুঝে গেছে এটাই রফিক সাহেব। ওনার গলার স্বরে গম্ভীর গম্ভীর একটা ভাব পাওয়া যায়, আর কেমন করে যেন কথা বলে। লেখকেরা হয়তো এমন স্টাইলেই কথা বলে। আলভি মাকড়সার জালগুলো হাত দিয়ে সরিয়ে রফিক সাহেবের কাছে যেয়ে দাঁড়ায়। রফিক সাহেব ভেতরের দিকে হাঁটা ধরে। পিছু নিল আলভি, কারণ এই অপরিষ্কার রুমটা তার কাছে অপরিচিত। কোথায় কি আছে এটা তার জানা নেই। আপনার মনে হয়তো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে এটা কি কোনো লাইব্রেরি নাকি ময়লার গোডাউন। সঠিক বললাম তো মিস্টার আলভি? আলভি রফিক সাহেবের পিছু যাচ্ছে আর আশপাশটা ভালো করে দেখছে। এমতো অবস্থায় রফিক সাহেব কথাটা বলে। আলভি হেঁটে যে রফিক সাহেবের সমান বরাবর হাঁটতে লাগলো। আঙ্কেল, আমি বয়সে আপনার অনেক ছোট, আমাকে আপনি করে না ডেকে তুমি ডাকলেই খুশি হব। তুমি না বলে যদি তুই করে ডাকে তাহলে কি সমস্যা হবে? তুইটা কেমন যেন দেখায় না? আপনার বাসায় নতুন আসা মেহমানকে কি আপনি তুই করে বলবেন?
আমার বাসায় তো তেমন কোনো মেহমান আসে না, আর আসলে আমি তাদের তুমি অথবা তুই কোনোটাই বলি না, শুধু আপনি করে বলি। সে যাই হোক, আপনি আমায় তুমি করেই বলবেন। যেমনটা তোমার ইচ্ছে। আলভি আর রফি সাহেব ময়লার গোডাউন থেকে বের হয়ে নতুন একটা কক্ষে প্রবেশ করে। এখানে বইয়ের সমাহার রয়েছে, বিভিন্ন ধরনের বই। সব বইগুলো চারিদিকে সুন্দরভাবে সাজানো। কক্ষে ঠিক মধ্যবর্তী স্থানে একটা কাঠের চেয়ার আর টেবিলে রয়েছে, দেখতে অতি পুরনো, এখনো বেশ শক্তপোক্ত আছে। আলভি হেঁটে যেয়ে দক্ষিণ পাশের বুক সেলফের প্রান্তে দাঁড়ায়। একটা বই দেখে তার নজর কেড়েছে। সে বইটা হাতে নিয়ে পেছনে ফিরে তাকায়। রফিক সাহেব ওনার ইজি চেয়ারে বসে দূর দিগন্তে সূর্যের দিকে তাকিয়ে আছে। আলভিও একটা চেয়ার টেনে বসে। আঙ্কেল, বইটা তো রায়ান রহমান রাজার লেখা, তা গল্পের নামটা এত অদ্ভুত কেন? আলভির প্রশ্নের জবাবে রফিক সাহেব মুচকি হেসে বলেন, তুমি অদ্ভুত নাম কোথায় দেখলে? আমি তো দেখছি নামটা বেশ সহজ। কেজিএফ অফ ডায়মন্ড সিটি, নামটা শুনতেই কেমন যেন লাগে। যারা যারা এই বইটা পড়েছে শুধু তারাই জানে এই গল্পের কতটা রহস্য মিশে আছে। তুমি চাইলে পড়তে পারো। আঙ্কেল, আমি আসলে গল্পের বই পড়তে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, আর এমনিতেই বইটা অনেক বড়, গল্পটা শেষ করতে করতে অনেক সময় লেগে যাবে। তাহলে তুমি বইটা হাতে নিলে যে? বইয়ের কাভার পেজটা দেখে আমার চোখের দৃষ্টির আগ্রহ বেড়েছিল, তাই নিয়েছি। বই না পড়লে রেখে দাও। আঙ্কেল, আমার কাছে একটা বুদ্ধি আছে, বলবো? মাথায় যা আসে তা হয়তো বলে দাও, কাউকে নয়তো খাতায় লিখে রাখো। এবার বলে ফেলো, তোমার মস্তিষ্কে কি এসেছে? আমি তো গল্পের বই পড়ি না, আর আপনি তো কেজিএফ অফ ডায়মন্ড সিটি এই গল্পটা পড়েছেন, তাহলে আমাকে সংক্ষেপে কিছু বলেন। রফিক সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, চোখের উপর থেকে চশমাটা টেবিলের উপর রাখে। আলভি লক্ষ্য করেছে হঠাৎ করেই রফিক সাহেবের চেহারা পরিবর্তন হয়ে এসেছে। কিন্তু কেন? তাহলে কি এই বইয়ের ভেতর এমন কিছু আছে যা তিনি বলতে চাচ্ছে না? আলভির মনে হলো নিশ্চয়ই এই গল্প কোনো না কোনো রহস্য আছে, কিন্তু সেটা কি? এটা জানতে হলে বইটা পড়তে হবে। আলভিও বসা থেকে উঠে দাঁড়ায়, রফিক সাহেবের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দেয় সে। আমি বইটা নিজে মন দিয়েই পড়ব, কিন্তু আমার জানার একটা আগ্রহ রয়ে গেছে যে আপনি গল্পটা বলতে আমায় এমন করছেন কেন? আসলে আমি বইটা অনেক আগে পড়েছি, এখন তেমন কোনো টপিক মনে পড়ছে না, তাই তোমাকে বলতে পারলাম না। সে যাই হোক, আমি বইটা সম্পূর্ণ পড়ব। মুচকি হেসে কথাটা বলে আলভি বেরিয়ে যায় লাইব্রেরি থেকে। পেছনে দাঁড়িয়ে থাকা রফিক সাহেব নিজেও হাসতে থাকে। রহস্য তো রহস্য নয়, যেন কাঁটাতারের বেড়া। মাথার উপরে সূর্যের তাপটা অনেক বেশি। সময় 12:40। এখন তো তাপ বেশি থাকবে। আকরাম সাহেব মোজাম্মেল সাইফের কেসে ইনভেস্টিগেশনে মিরপুর এসেছে। ওনার পাশে দাঁড়িয়ে আছেন অফিসার আফজাল হোসেন। এই কেসটা লিড দিচ্ছে আকরাম সাহেব, কিন্তু পুরো কেসটা আফজাল হোসেনই দায়িত্বে আছে। আফজাল, কি মনে হয় তোমার, মুজাম্মেলকে কয়জন মিলে মেরেছে? আফজাল সাহেব একটু অন্যমনস্ক ছিল, যার কারণে আকরাম সাহেবের করা প্রশ্নের জবাব দিতে দেরি হয়ে যায়। সে দুটোই বলে ওঠে, স্যার, আমার তো মনে হয় এটা কোনো গ্যাংয়ের কাজ নয়, একজনই খুনটা করেছে, কিন্তু কে সে সেটাই তো জানি না। কিভাবে বুঝলে যে খুনি একা ছিল? স্যার, আপনি একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে মুজাম্মিল সাহেবের লাশের পাশে আমরা কি দেখতে পেয়েছি? কিছু একটা লেখা ছিল, কি জানো সেটা? টাকা আর নারীর নেশা আমার নেই, আমি তো রক্তের নেশায় আসক্ত, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এখান থেকে তুমি কিভাবে বুঝতে পেরেছো যে খুনি একজন? স্যার, খুনির লেখার কথাটা নিয়ে চিন্তা করুন, সেখানে যে বলেছে আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না, যেহেতু সে একা ছিল তাই সে শুধু তার কথা উল্লেখ করেছে। কেস সমাধান করার জন্য বেশ ভালো বুদ্ধি আছে তোমার। স্যার, শুনলাম থানায় নাকি নতুন অফিসার আসছে 500 কোটি টাকা চুরি কেসটাতে আপনাকে সাহায্য করার জন্য। তুমি জানলে কিভাবে যে নতুন অফিসার আসছে? এটা তো কখনো কাউকে বলা হয়নি। হাফসাল একটু রহস্যময় হয়ে বলে ওঠে, আমি জেনে যাই সব কিছু, কিন্তু কীভাবে জানি সেটা আমি কাউকে বলতে পারবো না, এমনকি আপনাকেও না। আকরাম সাহেব কিছু বলে না, এখন জোর করলেও সত্যিটা জানা যাবে না, তাই তিনি চুপ হয়ে আছে। স্যার, মুজাম্মিলের ময়নাতদন্ত রিপোর্টে একটা ব্যাপার কি আপনি জানেন? কোন ব্যাপারটা বলো তো, আমি এখনো জানি না। খুনি একজন মানসিক রোগী। মানসিক রোগী মানে কি বলছো? মানসিক রোগী বটে, কেননা মুজাম্মিলকে খুন করে থামেনি, ওনার পুরুষ অঙ্গ কেটে ফেলেছে, ছুরি দিয়ে ওনার বাম পাশে কিডনিটাও খুলে ফেলেছে। এবার আপনি চিন্তা করেন কেমন পরিমাণে সাইকোসে। একজন মানসিক রোগী কিভাবে এত সূক্ষ্মভাবে খুন করতে পারে? এক চুল পরিমাণ প্রমাণ রেখে যায়নি, আর তুমি বলছো সে মানসিক রোগী? গত 5 বছর আগে ঢাকায় এমন কিছু খুন হতো, হঠাৎ খুন করা শুরু করে,
খুনি আবার হঠাৎ খুন বন্ধ করে দেয়। সে সময় খুনি প্রায় 25 জনকে মেরেছে, কিন্তু পুলিশ খুনিকে ধরতে পারেনি। এই একই রকমের খুন শুরু হয়েছে আবারও শহরে। আমার ধারণা গত 5 বছর আগে যে খুনগুলো করেছে সে আবার শহরে এসেছে, এবার হয়তো আরও বেশি খুন করবে। কথাগুলো বলে থামে আফজাল। আকরাম সাহেব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে, কিন্তু তিনি গত 5 বছর আগে এই শহরে ছিল না। পুলিশের চাকরি করতো ঠিকই, সেটা অন্য শহরে। আফজাল, তুমি এত কিছু কিভাবে জেনেছো? স্যার আমি সব জানি, কিন্তু সেটা কীভাবে এটা জিজ্ঞেস করবেন না আমাকে। যাই হোক, 5 বছর আগে যে খুনগুলো হয়েছে সেই খুনগুলোর 5টি ফাইল আমার চাই। নেই স্যার। নেই মানে? কেউ খুনির নামে কেস করেনি, এত ভয়ঙ্কর ছিল সে। আচ্ছা, তুমি থানায় যাও, আমি কিছু একটা করছি। পৃথিবীর সমস্ত রহস্য উন্মোচন হয়ে গেলে শুরু হবে আমার রহস্যের নতুন অধ্যায়। উল্লেখযোগ্য কোনো পৃষ্ঠা নেই সেখানে, তবে ধাপ পার হলে রহস্যের মায়াজাল বাড়তেই থাকবে। রাত 2:45। নাইট ক্লাব থেকে গাড়িতে করে ফিরছে রাকিব, হায়ান, সোহাগ, শামীম, হৃদয়। ওরা প্রতিদিনই নাইট ক্লাবে যায়। সবগুলো বড়লোক বাবার বড়লোক ছেলে। নাইট ক্লাবে যাওয়াটা তাদের কাছে একটা ফ্যাশন হয়ে গেছে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ রাকিব দেখলো কে যেন রাস্তার মাঝে বাইকের উপর এক পা আরেক পায়ের উপর দিয়ে বসে আছে। পরনে তার লম্বা টুপি, মুখে মাস্ক, লম্বা একটা জ্যাকেট, কালো প্যান্ট, কালো বুট। আগন্তুক বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট টানছে। রাকিব দূর থেকে হর্ন দিচ্ছে, কিন্তু আগন্তুকটি সেখানে স্থির হয়ে বসে রয়েছে। রকিব বাধ্য হয়ে গাড়ি থেকে নামে। অনেক রাত, আশেপাশে কোনো মানুষজন নেই। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় জায়গাটা অন্ধকার থেকে মুক্ত পেয়েছে। রকিব সামান্য ভয় পাচ্ছে, কেননা বাইকের উপর যে বসে আছে তার স্টাইল দেখে মনে হচ্ছে না সে কোনো সাধারণ। রকিব মনে মনে চিন্তা করে, রকিবের জানা মতে সে কখনো কোনো মাফিয়ার সাথে ঝামেলা করেনি। তাহলে তার পরিবারের কেউ কি করেছে যার কারণে এখানে তার পথ আটকে বসে আছে? কিছুই বুঝতে পারছে না রাকিব। ওই পাশ থেকে আগন্তুক কিছু বলে না, নিজের মতো করে সিগারেট টেনে যাচ্ছে। চারিদিকে পিন পিন নীরবতা। হঠাৎ হঠাৎ রাস্তার পাশে থাকা কুকুরগুলো ঘে ঘু করছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে পড়েছে। আগন্তুকটা কিছু বলছে না দেখে রকিব রেগে যায়, কিন্তু সে কি করবে এখন? যদি আগন্তুকের কাছে পিস্তল বা ছুরি থাকে তাহলে? আগন্তুকটা যেহেতু মাফিয়াদের মতো ড্রেস পরেছে, সেহেতু তার কাছে পিস্তল থাকার কথা। রকিবের কাছে বর্তমানে কিছু নেই যা দিয়ে সে আগন্তুককে প্রতিহত করবে। আগন্তুক তার ঠোঁটের কোণা থেকে জ্বলন্ত সিগারেটটা পিছঝালা রাস্তায় ফেলে দেয়। সে বসা থেকে উঠে দাঁড়ায়, হাত দিয়ে রকিবকে তার দিকে আসার জন্য ইশারা করে। রকিব একবার পেছনে ফিরে শামীমদের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে আগন্তুকের দিকে এগিয়ে যায়। রকিব যেয়ে আগন্তুকের সামনে দাঁড়ায়। কিছুটা দূরত্ব রয়েছে তাদের মধ্যে। আগন্তুক মুচকি হেসে রকিবের গালে সজোরে একটা চর বসিয়ে দেয়। এটা দেখে গাড়ি থেকে সবাই নেমে আগন্তুকের দিকে আসতে থাকে। আগন্তুক পেছন থেকে একটা পিস্তল বের করে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে যায়। রকিব গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না। এবার আগন্তুক বলে ওঠে, কিরে, তোরা নাকি সবাই ভার্সিটিতে নতুন নতুন ছেলেমেয়েদের রেক দিস? সবাই মাথাটা নিচু করে চুপ হয়ে আছে। আগন্তুক পিস্তলটা নাড়াতে নাড়াতে বলতে থাকে, আমার ব্লাড প্রেশারও আছে, আবার হার্ট প্রেশারও আছে। যদি রেগে যাই তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, আর প্রেশার বাড়লে কি হবে তা কি আর বলে দিতে হবে? এবার আয়ান মুখ খুলে বলে, ভাই র্যাক তো বর্তমানে সবাই করে, তাহলে আমরা করলে দোষ কোথায়? রেক মানে মজা, কিন্তু তোরা এখন যা করে বেড়াচ্ছিস সেটা কিসের মধ্যে পড়ে? কারো শরীর থেকে শার্ট খুলে ফেলে তারপর সমস্ত ভার্সিটি স্টুডেন্টকে দেখিয়ে তাকে অপমান করা, এটা কি? ভাই আমরা তো কারোর সাথে এমন করিনি। আয়নের কথা শেষ না হতেই আগন্তুক আয়নের বাম পায়ে গুলি করে। আয়ন ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। সবাই ভয়ে পিছিয়ে যায়। আয়ন রাস্তার উপর বসে তার বাম পা চেপে ধরে কান্না করছে। আগন্তুক এটা দেখে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, তোদের সবাইকে আগেই বলেছি যে আমাকে রাগান্বিত করবি না। এই ছেলেটা আমাকে মিথ্যা বলে আমাকে রাগিয়েছে, তাই একটা গুলি করে দিলাম। ওর ভাগ্য ভালো যে আমি গুলিটা পায়ে চালিয়েছি, নয়তো সোজা কপালে। ভাই কে আপনি? আপনার সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? যাকে আমার পছন্দ হয় তাকে আমি বন্ধু বানাই, আবার যাকে শত্রু হিসেবে পছন্দ হয় তাকে শত্রু।
কিন্তু তোরা আমার বন্ধু তো দূরের কথা, শত্রু হওয়ার যোগ্যতাও রাখিস না। ভাই আমাদের যেতে দিন, আমরা আর কখনো কাউকে র্যাগ করব না। আর যদি ভার্সিটিতে যে র্যাগিং করিস তাহলে এখন তো শুধু একটার পায়ে গুলি করেছি, পরে কিন্তু সবগুলোর গরম বুলেট দিয়ে মাথার খুলটে উড়িয়ে দেব। আর আমি কিন্তু সবাইকে দুইবারই চান্স দিই, প্রথমবার বোঝাই, আর তা না বুঝলে দ্বিতীয়বার গরম বুলেট দিয়ে মাথাটা ঠান্ডা করে দিই। কথাটা বলেই আগন্তুক বাইক নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। আয়ান বুলেটের ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সবাই তাকে ধরে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায়। গুলি লাগা রোগী, পুলিশ কেস, তাই কোনো ডাক্তার আয়ানকে চিকিৎসা করতে রাজি হয় না। রকিব তার বাবাকে কল দেয়। দুবার রিং হতে না হতেই রকিবের বাবা শহীদ হোসেন কলটা রিসিভ করে। হ্যাঁ রাকি, বলো কেন এত রাতে কল দিলে? বাবা, একটা বড় সমস্যা হয়ে গেছে। আমার বন্ধু আয়ানকে কেউ গুলি করে দিয়েছে। আয়ানকে হাসপাতালে নিয়ে যাও, তাহলেই তো হয়। বাবা, আয়ানকে হাসপাতালে নিয়ে এসেছি, কিন্তু কেউ তার চিকিৎসা করতে রাজি হয়নি। কিন্তু কেন? প্রথমে পুলিশ কেস করতে হবে, তারপর নাকি ডাক্তার চিকিৎসা করবে। তুমি যা করার তাড়াতাড়ি করো। তুমি চিন্তা করো কেন, আমি তো আসি। কিছুক্ষণের ভিতরেই আয়ানের চিকিৎসা শুরু হবে। কল কেটে দেয় শহীদ হোসেন। রকিব যে আয়নের পাশে বসে, সাথে আরো কিছু বন্ধুরা রয়েছে। কিছুক্ষণ পর সব ব্যবস্থা হয়ে যায়। ডাক্তার নার্সরা এসে আয়নকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। সবাই আয়নের মা বাবাকে খবর দেয়। রকিব হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে যেয়ে বসে, ভাবতে থাকে কে এই আগন্তুক হঠাৎ এসে আয়নকে গুলি করে অন্ধকারে মিলিয়ে গেল। কি রহস্য, কিছুই বুঝতে পারছে না রকিব। আজ দুদিন পর রকি আবারও ভার্সিটিতে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে রকি একটা বিষয় বেশ ভালোই উপলব্ধি করতে পারছে, যে ক্যাম্পাসটা আগের তুলনায় অনেক শান্ত। কিন্তু হঠাৎ এমন শান্ত হয়ে যাওয়ার পেছনে কারণটা কি জানা নেই রকি নিজের চশমাটা ঠিক করে সামনের দিকে তাকায়। শহীদ মিনারের সিঁড়ির উপর রকিব সহ তার গ্যাংয়ের লোকেরা বসে আছে। সে লক্ষ্য করলো আজকে আয়ানকে দেখা যাচ্ছে না রকিবদের সাথে। হয়তো ওর গুরুত্বপূর্ণ কাজ আছে, যার কারণে সবার সাথে এখন আড্ডা দিতে পারছে না। রকি মাথা নিচু করে ওদের সামনে দিয়ে চলে আসবে, এমন সময় রকিকে ডাক দেয়। রকি না চাইতেও শহীদ মিনারের সিঁড়ির কাছে গিয়ে বিরক্তি দৃষ্টিতে তাকায়। কিরে, এমন ভাবে তাকিয়ে আছিস কেন? দেখে মনে হচ্ছে আমাদের দেখে খুব বিরক্ত হচ্ছিস। আসলে তা নয় ভাই। তাহলে মূল ঘটনাটা কি? ভাই, আপনি কোন ঘটনার কথা বলছেন? আমি তো বুঝতে পারতেছি না। শামীম, দেখ, বেচারা না রকি নাকি কিছুই বুঝতে পারছে না। তাই তো দেখছি, কেমন নেকামো করছে। ভাই, আমি একদম নেকামো করছি না, সত্যি সত্যি বলছি। ওই দিন তোর সাথে ক্যাম্পাসে যা যা ঘটেছিল সেটা তুই কাকে কাকে বলেছিস? ওই দিনের ঘটনা তো আমি বলে গেছি, আর এটা লজ্জার বিষয়, আমি কাউকে বলিনি এই ব্যাপারে। তুই যে কাউকে বলিসনি, এটার প্রমাণ কি? রকি চুপ হয়ে যায়। সে এখন প্রমাণ কোথা থেকে জোগাড় করবে? প্রমাণ বলতে সে নিজে ছাড়া আর অন্য কেউ নেই। রকিকে এমনভাবে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রকিব সহ সকলে বুঝে গেছে যে ওই দিন রাতের আসা আগন্তুকটা রকির কারণে এসেছিল। রকি বসা থেকে উঠে দাঁড়ায়, রকির শার্টের কলারটা চেপে ধরে। রকি কিছু বলে না, মনে মনে রাগটা পুষে রাখে। হয়তো কোনো একদিন এটা প্রতিশোধ সে নিবে। তুই এমন চুপ হয়ে আছিস, এর মানে ক্যাম্পাসের ভিতরে ঘটনাটা যে কাউকে বলেছিস? ভাই, বিশ্বাস করেন, আমি ওই দিনের ঘটনা কাউকে বলিনি। তাহলে সে কে? কার কথা বলছেন ভাই? তুই যার কাছে বলেছিস তার কথা বলছি। আমি তো কারো কাছে বলিনি। তাহলে কি তোর বাপ এসে বলছে? ধমকের সাথে কথাটা বলে উঠে রকিব। বাবা অথবা মাকে নিয়ে কেউ কিছু বললে রকি শান্ত হতে পারে না। রকি হাত দিয়ে রকিবের হাতটা তার শার্টের কলার থেকে ছাড়িয়ে নেয়, তারপর বলতে থাকে, ভাই দয়া করে যা বলার আমাকে বলুন, আর বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না। শরীরে লাগলো না কি রে? আচ্ছা যা, তোর বাবাকে নিয়ে কিছুই বলবো না, তবে তোর মাকে নিয়ে অবশ্যই কিছু বলবো। রকি ডান হাতটা মুষ্টিবদ্ধ করে। রকিব এটা দেখে হাসতে হাসতে বলে, মারবি না কি রে আমায়? এত সাহস! নতুন এসে অবস্থা, বাকি দিনে উপায় কি? আমি ছেলেটা খুবই শান্ত, কিন্তু একবার অশান্ত হয়ে গেলে ছোট বড় কিছুই মানি না। তোর মা কি খেয়ে তোকে জন্ম দিয়েছে যে এত বিয়াদব হয়েছিস? শেষ কথাটা স্পষ্ট করে বলতে পারেনি রকিব। এর আগেই তার বাম গালে রকির হাতের একটা ঘুষি পড়ে। রকিব নিচে পড়ে যায়। এটা দেখে সবাই এসে নিচ থেকে রকিবকে উঠায়। রকিবের ঠোঁট হালকা কেটে গেছে, যার কারণে তার ঠোঁটের কোণা দিয়ে রক্ত বের হচ্ছে।
রকিব তার রক্তের কিছু অংশ মুছে নেয়, চুলগুলো ঠিক করে শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, শ্রাবণ, তুই যে এই কুত্তার বাচ্চাকে ধর, আজকে আমি দেখাবো সে কিভাবে আমার হাত থেকে বাঁচে। শ্রাবণ যে রকির দুহাত এমনভাবে চেপে ধরে যাতে করে সে শক্তি করতে না পারে। রকি মুচকি হাসে। রকিব তার নিজের ডান হাতটা দিয়ে রকির পেটে জোরে একটা ঘুষি মারে। রকি হালকা করে কেসে ওঠে। রকি শ্রাবণকে হাত দিয়ে ইশারা করে রকির হাত ছেড়ে দেওয়ার জন্য। শ্রাবণ ঠিক তাই করলো। সে রকির হাতটা ছেড়ে দূরে যেয়ে দাঁড়ায়। রকিব তার ডান পা দিয়ে রকির বুকে একটা লাথি মারে। রকি নিজ অবস্থান থেকে কিছুটা দূরে সরে পড়ে। আশেপাশে কিছু স্টুডেন্ট এটা দেখে হাসতে থাকে। দুদিন আগে এসেও রকি বিপদে পড়েছে, আবার আজকেও একই ঘটনা ঘটছে তার সাথে। রকিব হাত দিয়ে ইশারা করে রকিকে নিচ থেকে ওঠার জন্য। রকিব মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ায়। তার জামা কাপড়ে ময়লা লেগে গেছে। রকিব আবারও রকিকে মারতে যাবে, তখনই সে শুনতে পায়, ভাই থামেন, গেটের দিকে তাকিয়ে দেখুন, পুলিশ আসছে। শামীমের কথা শুনে রকিব থেমে যায়। সে গেটের দিকে তাকায়, একটা পুলিশ ভ্যান ক্যাম্পাসে প্রবেশ করছে। রকিব পুলিশের ভ্যান দেখেই একটু অবাক হয়, কেননা অনেক প্রয়োজন ছাড়া ক্যাম্পাসে পুলিশ আসা নিষিদ্ধ। তাহলে হঠাৎ কি হয়েছে যার কারণে পুলিশ এসেছে? কিছুই বুঝতে পারছে না রকিব। সে রকির দিকে তাকায়। রকি ঠোঁট বাঁকিয়ে হাসছে, যে হাসিতে শব্দ নেই, নিঃশব্দ মিশে রয়েছে। রকির এমন হাসি দেখে রকিব তেড়ে যায় তাকে মারার জন্য। পেছন থেকে শামীম রকিবের হাত টেনে ধরে। ভাই, ক্যাম্পাসে যেহেতু পুলিশ এসেছে সেহেতু এখানে ঝামেলা না করলেই ভালো হয়। আমি পুলিশকে ভয় পাই না, আমার বাবা এই শহরের মেয়র। পুলিশ চলে যাওয়ার পর আবার রকিকে মারবো, চিন্তা না করে চলে বসে পড়ি। পুলিশ ভ্যান থেকে দুজন পুলিশ নামে। রকিব যেয়ে শহীদ মিনারে বসে পড়ে। রকি একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি। সে নিজে জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মাঠের আশেপাশে থেকে অনেক স্টুডেন্টরা তাকিয়ে আছে পুলিশ দুজনের দিকে। তারা দুজন অন্য কোথাও না যেয়ে রকির দিকে যায়। সবাই তো এখন অন্য চোখে দেখছে রকিকে। শহীদ মিনারের উপর বসে থাকা সকলের চোখ রকি আর পুলিশের দিকে। কি বলে পুলিশ রকিকে লম্বা করে দেখতে পুলিশ অফিসারটা রকির কাঁধে হাত দেয়। রকি পেছনে ফিরে তাকায়। পুলিশ অফিসারকে দেখে সে মুচকি হাসে। এর বিনিময়ে পুলিশ অফিসারটাও রকিকে একটা মুচকি হাসি উপহার দেয়। রকির কাঁধে যে পুলিশ অফিসারটা হাত দিয়েছে সে নেম প্লেট থেকে তার নেমটা দেখে নেয়, আফজাল। নামটা রকির কাছে খুব পরিচিত, কিন্তু লোকটা কি তার পরিচিত? আমি যদি ভুল না হই তাহলে তোমার নাম নিশ্চয় রকি ভাই। আপনার কোথাও ভুল হচ্ছে, আমার নাম রকি, কোনো ভাই নই আমি। সেটা তো আমি বেশ ভালোই আন্দাজ করতে পারছি। আফজালের পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল লতিফ মিয়া রকির দিকে বেশ কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তোমাকে আমার খুব চেনা চেনা লাগতেছে, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। এই শহরটা আমার তুলনায় খুব ছোট, হয়তো দেখেছেন কোনো টঙের দোকানে বসে চা পান করা বিদ্যমান আমায়, নয়তো শহরে কম দামি খাবার হোটেলে। হয়তো বা, কিন্তু তোমাদের আমি দেখেছি কোনো এক জায়গায়। আচ্ছা রকি, তুমি কি মুজাম্মিল সাহেবকে চেনো? এই নামে তো আমি দুইটা মানুষকে জানি। দুজনকে? তাহলে তাদের সম্পর্কে আমার কিছু বলতে পারবে? প্রথমজন হচ্ছে আমার বাবার বন্ধু, আর দ্বিতীয়জন হচ্ছে আমাদের ক্যাম্পাসের বাংলার প্রফেসর। আরে এছাড়া অন্য কাউকে ছিল না? বিজনেসম্যান মুজাম্মিল সাহেব গতকাল যিনি মারা গিয়েছে তাকেও না? স্যার আমি শহরে নতুন, এই ব্যাপারে কিছু না জিজ্ঞেস করলে ভালো হয়। মুচকি এসে কথাটা বলে রকি তার জায়গা ত্যাগ করে। আফজাল আর লতিফ শুধু তাকিয়ে আছে রকির চলে যাওয়ার দিকে। ছেলেটার ব্যবহার কেমন যেন, দেখতে তো বোঝা যাচ্ছে গরিব, কিন্তু কথায় যুক্তি আছে ভালোই। লতিফ মিয়া আস্তে করে বলে ওঠে, স্যার ছেলেটার ব্যবহার আমার মোটেও সুবিধা লাগতেছে না, আপনি বললে নজর রাখবো। ছেলের দিকে নজর রাখা ঠিক হবে না। কেন স্যার? সেটা তোমার না জানলেও চলবে। এখন চলো প্রিন্সিপালের রুমে। আফজাল আর লতিফ মিয়া প্রিন্সিপাল স্যারের রুমের দিকে রওনা দেয়। রকিব এতক্ষণ শহীদ মিনারে বসে বসে আফজাল আর রকিব মিয়ার রকির বলা কথাগুলি শুনে যাচ্ছিল। কিন্তু সে বেশ অবাক হয় এটা দেখে যে শহরে আসা নতুন ছেলে রকি তার নাম পুলিশ অফিসার কিভাবে জেনেছে। বিষয়টা কেমন যেন রহস্যময় হয়ে যাচ্ছে। রকি কি তাহলে কোনো ছদ্মবেশী পুলিশ বা গোয়েন্দা বিভাগের অফিসার?
এটা কিভাবে হবে? যদি এমনই হতো তাহলে আফজাল কেন রকিকে ভাই বলে ডেকেছে? প্রশ্নগুলোর উত্তর নেই রকিবের কাছে। সে পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে ঠোঁটে লাগায়। এখন সিগারেটই তার টেনশন দূর করতে পারবে। রকি ওয়াশরুম থেকে হালকা ফ্রেশ হয়ে ক্যাম্পাসটা ঘুরে ফিরে দেখছে আর ভাবছে কনস্টেবল লতিফ মিয়ার কথা। সে রকিকে কোথায় দেখে থাকতে পারে? বিষয়টা ভাবাচ্ছে রকিকে। এই শহরে আসার পর থেকে সে ঘর থেকে অকারণে কোথাও বের হয়নি। যেখানে গিয়েছে সেখানে নিজেকে আড়াল করে গিয়েছে। তাহলে লতিফ মিয়া রকির চেহারা দেখলে কি হবে? মনে হয় রকির মতো দেখতে অন্য কেউ হবে। এই পৃথিবীতে নাকি একই চেহারার মানুষ 7 জন হয়ে থাকে। তাহলে ঢাকা শহরে রকির মতো দেখতে আরেকজন রয়েছে। রকি ক্লাসের উদ্দেশ্যে গতিময় হয়। এই সবুজ শার্ট, চোখে চশমা, তুই এদিকে। গাছতলায় বসে বসে কিছু মেয়ে গান করছিল আর তাদের মধ্যে একজন গিটারে সুর তুলছিল। রকি অবশ্য তার মোটা ফ্রেমের চশমার ফাঁক দিয়ে দেখছিল মেয়েগুলোকে, কিন্তু সে সেখানে না দাঁড়িয়ে মেয়েগুলোর সামনে গিয়ে হনহনিয়ে চলে যাচ্ছিল। তখনই সে পেছন থেকে শুনতে পায় কথাটা। মেয়েলি কণ্ঠ। রকির ইচ্ছে নেই তাকানোর, তবুও সে পেছনে ফিরে তাকায়। কৃষ্ণচূড়া গাছ চত্বরে 6টা মেয়ে বসে আছে। এতক্ষণ তাদের সবার ঠোঁটে গানের কলি ছিল, কিন্তু রকির তাকানোর পর সকলের গান গাওয়া বন্ধ হয়ে যায়। মেয়েগুলোর মধ্যে থেকে স্নেহা নামের একটা মেয়ে রকির হাত দিয়ে ইশারা করে তাদের দিকে আসার জন্য। রকি নিজের দিকে তাকায়। তার পরনে ছিল ঢেলা একটা সবুজ রঙের শার্ট, কালো প্যান্ট। রকি বুঝে গেছে তাকে ছাড়া অন্য কাউকে ডাকে নাই মেয়েটা। রকি গুটি গুটি পায়ে ওদের সামনে যেয়ে দাঁড়ায়। আপু আমাকে ডেকেছেন? তুই যেহেতু এসেছিস তাহলে তোকে ডেকেছি। জি বলেন, তাহলে যা বলার আছে। এমন আনকমন ড্রেস আপ পরে এসেছিস কেন? আমার তো মনে হয় আমি কমন ড্রেসই পরে এসেছি। সবুজ রঙের শার্ট কি কেউ পরে? আর তোর প্যান্টে তো ময়লা লেগে আছে কেন? পরিষ্কার করতে পারিস না? আপু ও দামি পোশাকের মান ভালো, তাই ওই পোশাক কম পরিষ্কার করলেও চলে, কিন্তু কম দামি পোশাক যতই পরিষ্কার করি না কেন সেটা কখনোই দামি হবে না। আমার কাছে এর চেয়ে পরিষ্কার পোশাক নেই। রকির কথা শুনে স্নেহার পাশে বসা তিশা নামের মেয়েটা বলে উঠল, কেন রে, তোর কাছে কি ভালো পোশাক কেনার টাকা নেই? তাহলে এক কাজ করতে পারিস, ভার্সিটির গেটের সামনে থালা নিয়ে বসে পড়বি। তোর যে অবস্থা সবাই এটা দেখে তোকে টাকা দিবে, সেই টাকা দিয়ে ভালো জামা কাপড় কিনবি। তিশার কথা শুনে সবগুলো মেয়ে জোরে জোরে হাসতে থাকে। রকি তার চশমাটা ঠিক করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। সে চাইলেই তিশা নামের মেয়েটার কথার কঠিন জবাব দিতে পারে, কিন্তু সে চুপচাপ কথাগুলো মস্তিষ্কের ভেতর গুঁজে নেয়। পরে হয়তো কোনো কাজে আসতে পারে। ধনী পরিবারের মেয়েরা সাধারণত এমনই হয়। গরিব মানুষের সাথে কীভাবে ব্যবহার করে এটা তারা জানে না। মেয়েগুলো হাসি থামায়। রকি তার বাম হাতের দিকে তাকায়। ঘড়িতে সময় অনেক হয়েছে, এখন তাকে ক্লাসে যেতে হবে, নয়তো ক্লাস মিস হয়ে যাবে। রকি তার ডান পাটা সামনের দিকে ফেলবে, সাথে সাথে মিয়া নামের মেয়েটা রকিকে উদ্দেশ্য করে বলতে থাকে, কোন ইয়ারে পড়িস তুই? 2য় বর্ষে। তাহলে তো তুই আমাদের জুনিয়র। আজ থেকে আমাদেরকে আপনই ম্যাডাম বলে ডাকবি, ঠিক আছে? রকি মাথা ঝাঁকায়। এটা দেখে স্নেহা বলে ওঠে, মাথা নাড়ালে হবে না, ম্যাডাম বলে ডাক, দেখি কেমন শোনা যায়। রকি ঝামেলা চায় না, আবার ম্যাডাম বলেও ডাকতে চায় না। ঝামেলা না করে এই উপায় আছে, কিন্তু ম্যাডাম না ডেকে কোনো উপায় নেই। সমস্ত রাস্তা বন্ধ। রকি আস্তে করে বলে, ম্যাডাম আমাকে ক্লাসে যেতে হবে, আমি যাচ্ছি। কি বললি? শুনতে পেলাম না তো, জোরে বল যাতে সবাই শুনতে পায়। ম্যাডাম ক্লাসের সময় হয়ে এসেছে, আমি ক্লাসে যাব। কিন্তু আমরা তো তোকে এখন ক্লাসে যেতে দেব না। কিন্তু কেন? আজকে আমরা সবাই মিলে তোর সাথে একটা গেম খেলবো, আর গেমটা লিড করে আমাদের বান্ধবী নেহা। নেহা নামটা রকির কাছে কেমন যেন পরিচিত মনে হচ্ছে। কোথায় শুনেছে, কিন্তু সে মনে করতে পারছে না। মেয়েগুলোর মধ্য থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। রকি খেয়াল করলো এটা সেই মেয়ে যে গানের তারে তারে গিটার বাজাচ্ছিল। নেহা নাম মেয়েটার। নেহা তার গিটারটা স্নেহার হাতে দিয়ে রকির দিকে তাকায়। রকি কেমন দৃষ্টিতে যেন তার দিকে তাকিয়ে আছে। সে এটা দেখে বলে ওঠে, কি রে এমন করে তাকিয়ে আছিস কেন? জীবনে কখনো মেয়ে মানুষ দেখিসনি? জি মানে আপনাকে আমি আগে কোথাও যেন দেখেছিলাম, বেশ পরিচিত মুখ আপনার। আমাকে দেখছিস তুই? কিন্তু কোথায়? সেটাই তো মনে করতে পারতেছি না। আর মনে করাও লাগবে না,
এখন আমি যা বলবো তুই তাই করবি, বুঝতে পারছিস? আমি কেন আপনার কথা শুনবো? নেহা স্নেহার হাত থেকে গিটারটা হাত দিয়ে নিয়ে রকিকে উদ্দেশ্য করে বলে, এই সমগ্র ক্যাম্পাসে আমার কথা শুনবে না এমন কোনো স্টুডেন্ট নেই, কারণ সবাই জানে আমি কতটা ভালো। তুই কতক্ষণ আগে আমার হাতে যে গিটারটা দেখেছিস, এটা দিয়ে আমি অনেক ছেলেদের পিটিয়েছি। যে আমার কথা না শোনে এইটা দিয়ে আমি তাকে পেটাই। নেহার কথা শুনে রকি একটা ঢোক দিলে, তার গলাটা কেমন যেন শুকিয়ে গেছে। এখন নেহার কথা না শুনলে সবার সামনে মার খেতে হবে, আর একটা মেয়ের হাতে মার খেলে কতটা লজ্জা হবে এটা ভাবতেই রকির শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। আপু আমি রাজি, আপনি যা বলবেন আমি তাই করব। তোকে না মানা করেছে আমাদের আপু না ডাকতে, ম্যাডাম বলে ডাক আমায়। দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়েছে। এবার আপনি বলেন আমায় কি করতে হবে? তুই যেহেতু নতুন তাই তোকে বেশি কঠিন কাজ দিব না। তুই এক কাজ কর, সামনে ক্যান্টিনে বসে যে মেয়েটা কফি খাচ্ছে তাকে প্রপোজ করে আয়। রকি ক্যান্টিনের দিকে তাকায়, বেশ কয়েকটা মেয়ে ক্যান্টিনে বসে কফি খাচ্ছে। রকি বুঝতে পারছে না যে নেহা কোন মেয়েকে প্রপোজ করার জন্য তাকে বলছে। সে সামনে ফিরে নেহার দিকে তাকায়, নেহা সহ সকলেই মুচকি আসছে। কিন্তু কেন? ম্যাডাম ক্যান্টিনে বসে তো বেশ কিছু মেয়ে কফি খাচ্ছে, কিন্তু আপনি কোন মেয়েটার কথা বলছেন? ভালো করে তাকিয়ে দেখ শাড়ি পরা মেয়েটাকে যে প্রপোজ করবি তুই। রকি তো অবাক শাড়ি পরা মেয়েটাকে দেখে, কেননা নেহা যে মেয়েটার কথা বলছে সেটা আর কেউ না, বরং দ্বিতীয় বর্ষের ইকোনমিক্স ক্লাস নেয় অর্পণা ম্যাডাম নিজেই। রকি কখনো ম্যাডামকে প্রপোজ করতে পারবে না, এটা কখনো সম্ভব হবে না তার জন্য। সে বলে ওঠে, আমি অপর্ণা ম্যাডামকে প্রপোজ করতে পারবো না। আমার কথা অমান্য করার ফল কিন্তু খুবই ভয়াবহ। ম্যাডাম আপনি আমায় অন্য কিছু করতে বলেন, সেটা আমি করব, কিন্তু প্রপোজ করতে পারবো না। তুই লাস্ট বার সুযোগ পাবি, এরপর আর না করতে পারবি না। বুঝে শুনে ডিসিশন নে। আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে, আপনি বলেন আমায় কি করতে হবে? তোর পরনের প্যান্ট খোল। রকি সহ বাকি মেয়েদের মুখটা কেমন যেন হা হয়ে গেছে। তারা কেউ ভাবতেই পায়নি নেহা রকি নামের ছেলেটাকে এমন কিছু বল। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আসিস কেন? আর তুই রকি না কি যেন তোর নাম, সে যাই হোক, তুই প্যান্ট না খুলে এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? মানে কি ম্যাডাম, কি বলছেন এসব? কেন রে, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি তো বাংলা ভাষায়ই কথা বলছি। কথা তো বুঝতে পারছি, কিন্তু আপনি আমায় যা বলছেন সেটা কি বুঝে শুনে তারপর বলছেন? আমাকে দেখে কি মনে হয় আমি উল্টা পাল্টা কথা বলি? এখন যেটা বলছি সেটাই করবি, নয়তো। এটা আমার সম্মানের ব্যাপার, এমন কাজ আমি কিভাবে করব? তুই তো বলেছিলি আমি যাই বলি না কেন তুই সেটাই করবি, এখন পল্টি খাচ্ছিস কেন? আমি পারবো না প্যান্ট খুলতে। আমার বাবা পুলিশ কমিশনার, কথাটা ভালো করে শোন। আমি যদি তোকে এখানে মেরেও দেই তাহলে আমাকে জেলে যেতে হবে না, আমার বাবা আমাকে বাঁচিয়ে দিবে। কিন্তু আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? রকির মনের ভিতর হালকা ভয় বিরাজ করছে যখন সে শুনেছে নেহার বাবা পুলিশ কমিশনার। কি করবে রকি সে ঠিক বুঝে উঠতে পারছে না। আশেপাশে অনেকেই তাকিয়ে আছে। নেহার বলা কথায় সে যদি সায় দেয় তাহলে মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। রকি তার বেল্টে হাত দেওয়া মাত্র পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ একটা কথা বলে ওঠে। রকি পেছনে ফিরে তাকিয়ে দেখে যে রকি বুঝে গেছে তার এখন প্যান্ট খোলা ছাড়া অন্য কোনো উপায় নেই। সে মাথাটা নিচু করে তার প্যান্টের বেল্টে হাত দেয়। সামনে তাকিয়ে থাকা মেয়েগুলো দাঁত চেপে হাসছে, আশেপাশের স্টুডেন্টগুলো এগিয়ে আসছে। তারা দূর থেকে দেখে বুঝতে পারছে না যে নেহা আর তার টিম মিলে রকির সাথে কি করতে যাচ্ছে। রকি বেল্টের প্রথম অংশ খুলে ফেলার সাথে সাথে সে পেছন থেকে শুনতে পায়, আজকে আবার কোন মুরগি পেলি? আমাকে ছেড়ে শুরু করে দিয়েছিস খেলা? এটা কিন্তু ঠিক না। পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ একটা কথা বলে ওঠে। রকি পেছনে ফিরে তাকিয়ে দেখে যে মেয়েটা আর কেউ নয়, সেদিনে সেই মেয়েটা যে রকির গালে বিনা দোষে কষে জ্বর মেরেছিল। মেয়েটা হেঁটে এসে নেহার পাশে এসে দাঁড়ায়। রকি মাথাটা নিচে করে দাঁড়িয়ে আছে। এটা দেখে নেহা রেগে বলে, তুই এখনো বেল্ট হাত দিয়ে দাঁড়িয়ে আছিস? মার খাওয়ার খুব শখ হয়েছে নাকি তোর? রকি বোকার মতো মাথাটা উঁচু করে নেহাদের দিকে তাকায়। রকির চেহারা দেখা মাত্রই পরে
আশা মেয়েটা বলে ওঠে, আরে এটা তো সেই ছেলেটা সেই দিন ক্যাম্পাসে নিজের শরীর দেখিয়ে ঘুরছিল। শ্রাবণী, তুই একে চিনিস নাকি? আগে কখনো দেখেছিস? দেখেছি কিন্তু চিনি না। তোরাই দেখে আজকের মুরগি বানিয়েছিস। যাক, ভালোই হলো, আজকের ক্লাস নিতে হবে। সে আমার কথা শুনেনি, তাই ভাবছি ওর প্যান্ট খুলে সমস্ত ক্যাম্পাসে ঘোরাবো। তাহলে সে এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেন? এই যে তুই এমন করে দাঁড়িয়ে আছিস কেন? তুই নিজে নিজের কাজটা করবি নাকি মেয়েদের হাত দিয়ে তোর প্যান্ট খোলাবো? কোনটা করবো, জবাব দে। আমি নিজেই খুলছি। তাহলে দেরি না করে শুরু করো, আমরা আর অপেক্ষা করতে পারছি না যে। রকি মাথাটা নিচে করে প্যান্ট থেকে বেল্টটা খুলে ফেলে। আস্তে আস্তে করে প্যান্টটা যত নিচে নামাচ্ছে তার মনের ভেতর রাগ আর প্রতিহিংসা ততটা বেড়ে যাচ্ছে। রকি তার সম্পূর্ণ প্যান্ট খুলে হাতে নিয়ে দাঁড়ায়। নিচে অবশ্য তার শর্ট প্যান্ট পরা ছিল, তবুও লজ্জায় রকি কী করবে বুঝতে পারছে না। আশেপাশে সকল স্টুডেন্ট রকির কাণ্ড দেখে হাসছে। হঠাৎ স্নেহা বলে ওঠে, ছেলেটাকে কিন্তু এখন জনি সিংয়ের মতো লাগছে। যা বলেছিস স্নেহা তুই। আমার তো মনে হচ্ছে এর শার্ট খুলে ফেললে মিয়া খলিফার জামাইয়ের মতো লাগবে, আর বিনোদনও পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন? ছেলেটাকে বল এবার শার্টটাও খুলে ফেলতে। আর না, এমনিতেই ছেলেটার যে অবস্থা হচ্ছে, শার্ট প্যান্ট ছাড়া তো রাস্তায় বের হলে জনগণকে জুতা পিটা করবে। সবাই হাসছে আর রকি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এবার স্নেহা রকিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই তুই কালকে থেকে ক্যাম্পাসে আসলে চুলগুলো একদম শূন্য করে আসবি। আমি আমার চুল ছোট করবো কেন? আরে বকা ছেলে, তুই টাকলা হলে তোকে একেবারে জনি সিং এর মতো লাগবে। এই জনি সিং আবার কি? রকির এমন কথা শুনে তিশা একটু হেসে বলতে থাকে, জনি সিন্স নাটকে অভিনয় করে, কখনো ডক্টর, কখনো টিচার, কখনো পাইলট, কখনো আবার ইঞ্জিনিয়ার। বুঝতে পেরেছিস? তার মানে উনি অনেক বড় মাপের একজন নায়ক। অনেক অনেক বড় মাপের, আর আমাদের সকলের পছন্দের নায়ক বটে। আমি আমার মতে আছি, এটাই যথেষ্ট। এত বড় নায়কের মতো হওয়ার লাগবে না আমার। সেটা তোর ইচ্ছা। এই ছেলে, তুই এখন যা এখান থেকে। কেন রে শ্রাবণী, মাত্রই তো একে ধরেছি, আরো পরে ছাড়ি। বেচারার এতটুকু শিক্ষাই যথেষ্ট, এখন ওদের সারা জীবন মনে রাখবে আর যে এই ক্যাম্পাসের মেয়েরা কতটা ভয়ঙ্কর। শ্রাবণী রকিকে হাত দিয়ে ইশারা করে এখান থেকে চলে যাওয়ার জন্য। রকি তার প্যান্ট সকলের সামনে পরতে নিলেই নেহা একটু জোরে বলে ওঠে, সাহস তো কম না তোর, এখানেই প্যান্ট পরেছিস? ম্যাডাম, তাহলে কোথায় যেয়ে প্যান্ট পরবো? তুই বাসায় যেয়ে প্যান্ট পরবি, এর আগে না। সমস্ত রাস্তার লোকেরা তোকে দেখে মজা করে নিবে, এটা আমি চাই। ম্যাডাম, আমি আপনার সাথে কি করছি যে আপনি আমার সাথে এমন করছেন? ভুল করেছিস তুই, যার ক্ষমা কখনো আমি তোকে করব না। তুই যা এখান থেকে। রকি প্যান্টটা কাঁধে ঝুলিয়ে পেছনের দিকে হাঁটা ধরে। শহীদ মিনারের উপর এখনো বসে আছে রকিব সহ তার দলবল। রকিকে এই অবস্থায় দেখে সবাই হাসাহাসি করছে। রকি তাদের প্রতিবাদ না করে মাথাটা নিচু করে চলে আসে। রকিব শহীদ মিনারের উপর বসে বসে চিন্তা করছে রকি কে, কী তার পরিচয়। তার কাছে এখন ক্যাম্পাসে আসা নতুন ছেলে রকিকে খুব রহস্যময় লাগছে। রকিব মনে মনে বলতে থাকে, ক্যাম্পাসে আজ হঠাৎ পুলিশ এসেছে কেন? এসেছেই রকির কাছে চলে গেছে, আবার অফিসারটা রকিকে রকি ভাই বলে সম্বোধন করছে। তাহলে কি রকিকে গ্যাং লিডার? কিন্তু পুলিশ অফিসার রকিকে ধরেনি কেন? হিসাব মেলাতে পারছে না রকিব। তার কাছে এখন রকি নামের ছেলেটাকে সত্যি অচেনা মনে হচ্ছে। রাত প্রায় 11:40। সাব্বির ভাই আর রাহাত ভাই দুজন দুজনের সামনাসামনি বসে আছে। আশেপাশের এলাকাটা শহর থেকে দূরে কোলাহল মুক্ত জায়গা। চারিদিকে জোনাকি পোকার ডাক, দূর থেকে ভেসে আসা হিংস্র শেয়াল কুকুরের ডাক নীরব পরিবেশটাকে আরও মনোরম করে ফেলেছে। এর মধ্যে সাব্বির বলে ওঠে, রাহাত, এই ডিলটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 4 কোটি টাকার খেলা এখানে, তাই আমি এটাকে মিস করতে চাই না। রাহাত মুচকি হাসে সাব্বিরের কথা শুনে। সে জানে সাব্বির টাকার ব্যাপারে খুব সিরিয়াস। যখনই কোনো বড় ডিল হয় তখনই 15% শেয়ার তার নামে হাতে। রাহাত তার আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট জোরে একটা টান দিয়ে বলতে থাকে, সাব্বির, তোর কাছে টাকা হচ্ছে সবচেয়ে বড় নেশা, ঠিক তেমনি
আমার কাছে মেয়ে মানুষ হচ্ছে বড় নেশা। এখন এই ডিলটা যেমন তোর গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই আমারও গুরুত্বপূর্ণ। কিন্তু কিন্তু কি রাহাত? সালমান ভাই চায় না তুই কোনো ঝামেলা করিস এই ডিলটা নিয়ে। তবে তুই এই ডিলটা পাবি, আর এই কাজে তুই টাকা পাবি 14%। রাজি থাকলে হাতের কাজটা শেষ করব। বললাম তো কোনো প্রকার ঝামেলা করবো না, আর 14%-এ আমি রাজি আছি। আমি জানি সাব্বির যা করে ভেবে চিন্তেই করে। তাহলে এবার তোর ব্যাগটা দে, আমারটা নিয়ে যা। সাব্বির তার একটা লোককে হাত দিয়ে ইশারা করে। সাব্বিরের লোক রাহাতের একটা লোকের হাতে ব্যাগ আদান প্রদান করে। এক ব্যাগে রয়েছে টাকা আর অন্য ব্যাগে রয়েছে ইয়াবা। এ ধরনের কাজ সাধারণত রাতেই হয়, কারণ দিনের সময় পুলিশের ভয় থাকে। রাতের সময় যে পুলিশের ভয় নেই তা না, তবে রাতের সময় সিকিউরিটিটা কম থাকে, যার কারণে এ সকল কাজ রাতে বেশি হয়। সাব্বির বসা থেকে উঠে দাঁড়ায়। রাহাত আরেকটা সিগারেট জ্বালিয়ে বসা থেকে উঠবে, তখন একটা বাইক এসে থামে তাদের সামনে। বাইকের উপর স্থির হয়ে বসে আছে এই লোকটি। পরনে তার লম্বা কালো কালারের টুপি, কালো প্যান্ট, কালো বুট। লম্বা টুপির জন্য চেহারাটা বোঝা যাচ্ছে না, তবে বাইক নিয়ে আসা আগন্তুকটা যে তার ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট জ্বালিয়ে রেখেছে এটা সকলেই বুঝতে পারছে। আগন্তুক কাউকে কিছু না বলেই শুধু সিগারেট টানছে। এটা দেখে সাব্বির প্রায় রেগে যায়। সাব্বির রেগে বলতে থাকে, এই কে তুই? এখানে কি জন্য এসেছিস? আগন্তুক কিছু না বলে সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছড়ে হো হো করে হাসতে থাকে। আগন্তুকের হাসি দেখে রাহাতেরও রাগ উঠে যায়। সে কাউকে কিছু না বলে তার পেছন থেকে গান বের করে ট্রিগারে চাপ দেবে। এমন সময় আগন্তুক সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে বলতে থাকে, এত তাড়াহুড়ো কিসের? আয় শান্তি হয়ে বসি, বসে না হয় শান্তিতে কথা বলি। এত উত্তেজিত হলে তো হবে না। শান্তিতে কথা? তা আবার তোর সাথে? আমাদের অনেক কাজ আছে, এখন সময় নেই কথা বলার। তুই এখানে কিভাবে আসলি? আগন্তুক আবারও হো হো করে হেসে বলতে থাকে, কি ভয়ঙ্কর তার হাসি! সাধারণ জনগণ শুনলেই অবশ্যই তারা ভয় পেয়ে যাবে। যেখানে সাব্বির আর রাজের মতো মাস্তান সামান্য ভয় পেয়ে গেছে, আমার সাথে কথা না বললে তো তোদের ডিলটা সম্পূর্ণ হবে না। কি চাই তোর? এই তো ভালো প্রশ্ন। তোদের এই ডিল থেকে 50% শেয়ার আমার চাই। আগন্তুকের এমন কথা শুনে সাব্বির আর রাহাত হাসতে হাসতে থাকে। সাব্বির তার পিস্তলটা বের করে টেবিলের উপর নাড়াতে নাড়াতে বলে, যদি 1% শেয়ারও না দিই তাহলে কি করবি? যদি তোরা কিছুক্ষণ পর আমার পা ধরে বলিস 90% শেয়ার আমাকে দিবি, তখন কেমন লাগবে? রাহাত তার সময় নষ্ট না করে দৌড়ে যেয়ে আগন্তুকের মাথায় পিস্তলটা ধরে। আগন্তুক জোরে জোরে হাসতে থাকে। রাহাতের কাণ্ড দেখে। খুব হাসি পাচ্ছে তোর, তাই না? মৃত্যুর আগে হেসে নে যত পারিস। এই রাহাত, কথা বলে সময় নষ্ট করছিস কেন? হাতের কাজ তাড়াতাড়ি শেষ করে আস্তানায় যেতে হবে। হাতের কাজ পরেও করতে পারবি, এখন একটু পেছনের দিকে তাকিয়ে দেখ। সাব্বির আর রাহাত পেছনে ফিরতেই দেখে যে তাদের লোকগুলো নিচে পড়ে আছে। কারো কপালে, কারো বুকে গরম বুলেটের আস্তরণ পড়ে আছে। তাদের দেহগুলো দেখে বোঝা যাচ্ছে যে কোথা থেকে যেন স্নাইপার লাগানো হচ্ছে। তাদের দেহগুলো দেখে বোঝা যাচ্ছে যে কোথা থেকে যেন স্নাইপার চালানো হচ্ছে। পরিবেশটা থমথম পিনপিন নীরবতা। চাঁদের আলোয় জায়গাটা অনেকটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর চারিপাশে সাব্বির আর রাহাতে লোকের নিথর দেহ পড়ে রয়েছে। কিছুক্ষণ পরে হয়তো লাশগুলো জঙ্গলের হিংস্র শেয়াল খুবড়ে খুবড়ে খাবে। সাব্বির ও রাহাত ভয় পেয়ে বোকা হয়ে গেছে। শোন, আমি বলি, তোর পিস্তলের একটা বুলেট আমার শরীরে প্রবেশ করার আগে তোদের দুজনের লাশ পড়ে যাবে। আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ তোরাও বেঁচে থাকবি। সাব্বির এতক্ষণ টেবিলের উপর পিস্তল নাড়াচ্ছিল। আগন্তুকের কথা শুনে তার হাতে নাড়াচাড়া বন্ধ হয়ে যায়। রাহাতের হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। সাব্বির আর রাহাত এসে আগন্তুকের পায়ে পড়ে যায়। আগন্তুক মুচকি হাসে। ভাই, কে আপনি? কোন বড় মাস্তান? আমাকে দেখে কি মনে হয় আমি মাস্তান? মস্তান না, আপনি তাহলে কি পুলিশ অফিসার? পুলিশ অফিসার হলে কি এতক্ষণ তোদের সাথে কথা বলতাম? আমি বুঝতে পারছি আপনি অনেক বড় কোনো মাফিয়া। ভাই, লের 50% টাকা আপনি পেয়ে যাবেন। আমাদেরকে দয়া করে কিছু করবেন না। কিরে, বুঝলাম না, আমার পা ধরে ক্ষমা চাইবি? আগন্তুক বসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরের কাভার পয়েন্ট থেকে গানটা হাতে নিয়ে সাব্বিরের কপাল বরাবর তাক করে।
সাব্বির এটা দেখে ভয় পেয়ে যায়। আগন্তুক সময় নষ্ট না করে ট্রিগারে চাপ দেয়। পরপর 5টা বুলেট সাব্বিরের কপালে নষ্ট করে। সাব্বির নিচে পড়ে যায়, তার চোখ মুখ থেকে রক্ত বের হচ্ছে। সাব্বিরের এমন অবস্থা দেখে রাহাত কান্না করতে করতে আগন্তুকের পায়ে ধরে। আগন্তুকের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে। সে রাহাতকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোকে মারবো না, তুই যে সালমানকে একটা কথা বলবি। শত্রুকে বিশ্বাস করা যায় কিন্তু বেঈমানকে নয়। প্রস্তুতি গ্রহণ কর, সামনে মৃত্যুর খেলা শুরু হবে। কথাটা বলে আগন্তুক তার বাইক নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। রাহাত সেখানে বসে না থেকে উঠে দাঁড়ায়। 2টা কালো ব্যাগ মাটিতে পড়ে আছে। সে ব্যাগ 2টা হাতে নিয়ে গাড়িতে রাখে। সে এখানে আর সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। এখন তাকে যেতে হবে অনেক দূর অজানায়, যেখানে রয়েছে আগন্তুকের মূল রহস্য। সকাল 6:40। কাকের ডাকে আলভির ঘুম ভেঙে যায়। শহরে কালো কাকের অভাব নেই। সকাল হতে না হতেই তাদের উপদ্রব বেড়েই যায়। মূলত খাবারের জন্যই তারা এত ডাকাডাকি করে, কিন্তু মানুষ তাদের ভাষা কোনোভাবেই বুঝতে পারে না। আলভি আবারও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর আলভি চোখে হানা দেয় না। শহরের কাকগুলো এমনই। আলভি বিরক্ত হয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ভাবতে থাকে ছাদে গেলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। ছাদে এসে আলভির মনটা ভালো হয়ে যায়, কারণ চারিদিক থেকে শীতল হাওয়া হালকা হালকা করে সূর্য তার আলো ছড়াচ্ছে। শান্ত পরিবেশ, মাঝে মধ্যে গাড়ির হর্ন দিচ্ছে, আর সাথে কাকের বিরক্ত করার ডাক। আলভি সময় এবং পরিবেশটা মন দিয়ে উপভোগ করছে। এত সকালে আপনি ছাদে কি করছেন? হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ কথাটা বলে ওঠে। আলভি পেছনে ফিরে তাকায়। একটা হলদে পরী দাঁড়িয়ে আছে। জান্নাত মেয়েটা অসম্ভব পরিমাণে সুন্দরী, যাকে একবার দেখলে পরের বার মানুষ ফিরে তাকিয়ে দেখবেই। লম্বা ঘন চুল কোমর ছড়িয়ে পড়েছে, ঘন কালো লম্বা চোখের পল্লব, বাচ্চাদের মতো ইনোসেন্ট চেহারা। গায়ের রঙটা অবশ্য উজ্জ্বল শ্যামলা বর্ণের। যে কোনো পুরুষ মানুষেরই মনের সুপ্ত অনুভূতি তৈরি করতে তার চোখের চাহনি যথেষ্ট। কিন্তু আলভি এই মায়ায় জড়াতে চায় না। মেয়ের নেশা টাকার নেশার চেয়ে বড় নেশা। মানুষ জাতি সবসময় উল্টো চিন্তা করে। একজন লোকের সামনে 1 কোটি হার পাশে অর্ধ উলঙ্গ নারী বসিয়ে তাকে যদি বলা হয়, এখান থেকে তুমি যে কোনো একটা বেছে নাও, তাহলে সে অর্ধ উলঙ্গ নারীকে বেছে নেবে। কেননা টাকার চেয়ে বেশি তার কাছে নারী আকর্ষণীয় মনে হবে। তবে একটা কথা কি, টাকা থাকলে শত শত নারীর অভাব হবে না, আবার শত শত নারী থাকলে টাকার অভাব পড়ে যাবে। এটাই সত্য। কি হলো, আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আর আমি লক্ষ্য করেছি আপনি আমার সাথে যখন দেখা হয় তখন আপনি কেমন করে যেন তাকিয়ে থাকেন। আমি তোমাদের দিকে তাকিয়ে থাকি? এমন অবাক হওয়ার কিছু নেই, যা সত্যি তাই বলছি। আমি তোমার দিকে তাকিয়েছি, এটা সত্যি। কিন্তু কি? কিন্তু হলো কিছু না, এটা বুঝে নিতে হবে। আপনার পেছনে কথা আমার মাথায় ঢোকে না। আমি এমনই। হাসবেন না তো, হাসলে দাঁত ভেঙে দিব। ইস, মেয়ের শখ কত, আমার এত সুন্দর সুন্দর দাঁতগুলো ভেঙে ফেলবে। কম কথা বলেন তো, সকালে পরিবেশটা উপভোগ করতে দেন না আমায়। জান্নাতদের ছাদেও রয়েছে একটা দোলনা। জান্নাত আলভির কাছ থেকে সরে এসে দোলনায় যেয়ে বসে। আলভি শুধু জান্নাতের কাণ্ড দেখে যাচ্ছে। কেন, সকালে ছাদে আসা কি নিষেধ? না না, ছাদে আসা নিষেধ হবে কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। হঠাৎ ঘুমটা ভেঙে যাওয়ায় মনটা খারাপ হয়ে গিয়েছিল, তারপর ছাদে চলে আসলাম। এখন মনটা ভালো হয়ে গেল। আমি প্রতিদিন সকালে ছাদে আসি আর পরিবেশটাকে মন দিয়ে অনুভব করি। আলভি পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। আলভি পকেট থেকে মোবাইলটা বের করে হাতে নেয়। আকরাম স্যার কল দিয়েছে। আলভি জান্নাতকে কিছু না বলেই ছাদ থেকে দূরে চলে আসে। ব্রেকিং নিউজ, আজ শহর থেকে দূরে নির্জন একটা এলাকা থেকে পুলিশ 7টা লাশ উদ্ধার করেছে। লাশগুলোকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডটি চালিয়েছে তা এখনও জানা যায়নি, তবে অতি দ্রুত পুলিশ তাদের ধরে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। এই ছিল সকাল 9টার খবর। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আকরাম সাহেব খবরটা বারবার শুনছে। ওনার সামনে চেয়ারে বসে আছে আলভি। আকরাম সাহেব মাথায় চিন্তার ছাপ বেড়েছে।
আলভি রীতিমতো থমকে গেছে এমন সংবাদ শুনে। সে খুন খারাপি খুব ভয় পায়। আকরাম সাহেবের কেবিনের টেবিলের উপর সব সময় পানি ভর্তি একটা গ্লাস থাকে। আলভি পানির গ্লাসটা হাতে নিয়ে এক ঢোকে সমস্ত পানিটুকু খেয়ে নেয়। আকরাম সাহেব আলভির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। আলভি মুচকে একটা হাসি দিয়ে বলে, স্যার, সেই কখন থেকে এই একটা সংবাদই বারবার করে দেখাচ্ছেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? আলভি, সমস্যা তো অনেক। শহরে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে। দেখ, গতকাল রাতে আবারও 7টা খুন হয়েছে, কিন্তু আসল খুনিকে সেটা তো বুঝতেই পারছি না। স্যার, আজ যেখানে খুন হয়েছে সেখানে কে তদন্ত করেছে? টিভিতে তো দেখলাম আফজাল ওখানে আছে। তাহলে মনে হয় সে কি এই কেসের দায়িত্ব নিয়েছে? স্যার, খুনগুলো কে করতে পারে বলে আপনার মনে হয়? দেখ, গতকাল রাতে মারা যাওয়া লোকগুলোর মধ্যে ঢাকার বড় ড্রাগস ব্যবসায়ী সাব্বিরকেও সেখানে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর সব থেকে বড় কথা হলো তথা মন্ত্রী মুরাদ স্যারের কাছের লোক। তাই সাব্বিরকে মারা সাহস সাধারণ কোনো মস্তানের হবে না। স্যার, সাব্বির টাকার লোভে তার শত্রুদের সাথে হাত মিলিয়েছে হয়তো, তাই কোনো রহস্যময় আগন্তুক তাকে মেরে চলে গেছে। আলভির কথাটা মন্দ লাগেনি আকরাম সাহেবের কাছে। তিনি এখন একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবে যে সাব্বিরের সবচেয়ে কাছের শত্রুকে। হয়তো সাব্বিরের সাথে যার শত্রুতা আছে তাকে পেয়ে গেলেই আসল খুনির সম্পর্কে কিছু জানা যাবে। আকরাম সাহেব সময় নষ্ট না করে বসা থেকে উঠে দাঁড়ায়। সাথে সাথে আলভিও দাঁড়িয়ে যায়। আকরাম সাহেব ঠোঁটের কোণে হাসি রেখা ঝুলিয়ে সামনের দিকে হাঁটা ধরে। পেছনে পেছনে আলভিও যেতে থাকে, হয়তো নতুন কোনো রহস্য উন্মোচন করার জন্য। তাদের গন্তব্য শহরের সবচেয়ে উঁচু দালানে। রাত 10:40। নিলয় চেয়ারের উপর বসে আছে। তার পাশেই 2টা মৃতদেহ পড়ে আছে, শক্ত পাকার ফ্লোরে তাজা রক্তে ভিজে একাকার। নিলয়ে ডান হাতে পিস্তল আর বাম হাতের আঙুলের ফাঁকে একটা জ্বলন্ত সিগারেট। সে মৃত দেহের পাশে বসে বসে সিগারেট টানছে। আশেপাশে কেউ নেই, থাকবেই বা কী করে? নিলয় এখন যেখানে অবস্থান করছে সেখানে মানুষজনের চলাচল খুব কম, বলতে গেলে মানুষজন যায়ই না যাওয়ার অবশ্য একটা কারণ আছে। সেটা হলো লোকজন বলাবলি করে এখানে নাকি ভূত প্রেত আত্মা থাকে। নিলয় এগুলোতে বিশ্বাস করে না, তাই সে প্রতিদিন এখানে আসে। মূলত তার এখানে আসার একটাই উদ্দেশ্য, আর তা হলো মানুষ খুন করা। নিলয় পেশাদার মাস্তান, টাকার বিনিময়ে মানুষ খুন করে বেড়ায়। আজকে নিয়ে সে এই পর্যন্ত 297টা খুন করেছে, কিন্তু তার নামে এখনও কোনো পুলিশ কেস হয়নি। কেস হবে কি করে? নিলয় তো মানুষ খুন করে রাতের আধারে। যখন ব্যস্ত শহরটা শান্ত হয় তখনই শুরু হয় নিলয়ের রক্ত নিয়ে খেলা। রুমের দরজা খুলে একটা মেয়ে ভেতরে প্রবেশ করে। নিলয় মেয়েটার দিকে তাকায়। তার পরনে মডার্ন পোশাক আশাক, ড্রেসটা মেয়েটার সাথে বেশ মানিয়েছে। নিলয় মুচকে হাসে। সে জানে মেয়েটার নাম নীলা। নীলা আস্তে আস্তে নিলয়ের পাশে এসে দাঁড়ায়। নিলয় তার বাম হাতে থাকা অর্ধপোড়া সিগারেটটা নীলার দিকে এগিয়ে দেয়। নীলা নিলয়কে বাধা দিয়ে নিজেই একটা সিগারেট জ্বালায়। সাব্বির মারা যাবার তথ্য মন্ত্রী মুরাদ ঝামেলা শুরু করেছে। নীলার কথা শুনে নিলয় শব্দ করে হেসে ওঠে। নীলা জানে নিলয় যখন হাসে তখন কারো না কারো মৃত্যু ঘটে। তাহলে কি নিলয় মুরাদকে মেরে দিবে? নীলা, তুমি যেটা ভাবছো ঠিক সেটাই হতে চলেছে সামনে। মানে বুঝতে পারিনি। হা হা হা, মুরাদের সময় ঘনিয়ে এসেছে। ওনাকে না মারলে হয় না? মুরাদকে মারার জন্য টাকা চলে এসেছে আমার অ্যাকাউন্টে। টাকার জন্য মুরাদ আমার কাছে সামান্য বালুকণা মাত্র। তোমার কাছে কি টাকাই সব? সম্পর্ক কিচ্ছু নয় কি? টাকার বিনিময়ে আমি আমার জন্মদাতা পিতাকে মেরে দিতেও পিছু পা হব না। সেখানে সম্পর্ক তো দূরের কথা। কিন্তু নিলয় সম্পূর্ণ কথাটা শেষ করতে পারেনি নীলা। নিচে পড়ে থাকা একটা ছেলের প্যান্টের পকেটে মোবাইল ফোনটা বেজে ওঠে। নীলা নিলয়ের দিকে তাকায়। নিলয় ঠোঁটের কোণে সিগারেট ঝুলিয়ে ছেলেটার প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে হাতে নেয়। সে দেখতে পায় সে মোবাইল স্ক্রিনে বস নামটা ভেসে উঠেছে। নিলয় কলটা রিসিভ করে লাউড স্পিকার দেয়। ওই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আমার কল রিসিভ করেছিস মানে? তোরা দুজন এখনো বেঁচে আছিস? আর নিলয় হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিলয় আর নীলা দুজনেই বুঝে গেছে যে এটা মুরাদেরই কণ্ঠস্বর। নিলয় কোনো কথা না বলে চুপ করে আছে। ওই পাশ থেকে আবারও শোনা যায়, কি হলো, কথা বলছিস না কেন? মেরে দিয়েছিস তো নিলয়কে? হ্যালো, আমাকে মারার জন্য দুজন লোক যথেষ্ট নয়। মুরাদ, তোর মৃত্যুর টিকিট কনফার্ম।
এখন শুধু গাড়ি আসার পালা, রেডি থাকিস। মুরাদকে কথাটা বলেই নিলয় কল কেটে দেয় আর কলটা নিচে ফেলে দেয়। নীলা বসা থেকে উঠে দাঁড়ায়, তার সিগারেট প্রায় শেষের দিকে। সে সিগারেট একটা লাস্ট টান দিয়ে নিলয়কে উদ্দেশ্য করে বলে ওঠে, সাবধানে থেকো নিলয়, শহরে নতুন অফিসার এসেছে, শুনেছি সে নাকি আসামি ধরতে খুব ভালো মাইন্ড গেম খেলে। আমাকে সাবধান না করে তুই গিয়ে ওই অফিসারকে সাবধান কর, কারণ আমি অতি সহজে কাউকে ছেড়ে দিই না। নিলয় রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। নীলা এখনও দাঁড়িয়ে আছে লাশগুলোর পাশে। সে সময় নষ্ট না করে পেছনে থেকে কিছু একটা বের করে লাশগুলোর পাশে রেখে বেরিয়ে যায় রুম থেকে। ঘড়িতে সময় সকাল 10:20। রকির আরেকবার নিজের হাতে ঘড়ির দিকে তাকায়। সময়ের সাথে পরিবেশটা কেমন যেন খাপ খাচ্ছে না। মাথার উপরে গনগনে সূর্য লুকিয়ে আছে আবছা মেঘের আড়ালে। রকি তার ক্লাসে প্রবেশ করে। তার চোখ জোড়ায় ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। মনে হচ্ছে রাতে প্রশান্তির ঘুম তার চোখে হানা দেয়নি। কি কারণ? রকির মতো ছেলের কী কাজ থাকতে পারে? এটা তো একমাত্র রকি বলতে পারবে। রকি যেই সর্বশেষ বেঞ্চে বসে পড়ে, এটাই যেন তার নির্দিষ্ট স্থান। সেই আশেপাশে তাকায়, হাতে গোনা 2-3জন স্টুডেন্ট ছাড়া কেউ নেই। মস্ত বড় ক্লাসটা একদমই ফাঁকা। রকি তার ব্যাগের চেনটা খুলে ভেতর থেকে একটা ট্যাপ রেকর্ডার বের করে হাতে নেয়। ট্যাপ রেকর্ডারটা খুবই পুরনো মনে হচ্ছে, কিন্তু খুবই দামি। রকি রেকর্ডারটা ব্যাগে রেখে দেয়। সে মন খারাপ করে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে। কিছু ভালো লাগছে না রকির। কি করলে যে তার মন ভালো হবে সেটা বুঝতে পারছে না সে। এই পিছনের বেঞ্চের ছেলে, দাঁড়াও তুমি। চিকন মেয়েলি কণ্ঠস্বর শুনে রকি বাহিরের দিক থেকে দৃষ্টি সরিয়ে কণ্ঠস্বরের মালিকের দিকে তাকায়। হলদে কালারের শাড়ি, চিকনা পাতলা কোমরের গঠনের একটা মেয়ে বুকে বই নিয়ে দাঁড়িয়ে আছে। রকি আরেকবার আশেপাশে তাকায়। ক্লাসরুমটা সম্পূর্ণ স্টুডেন্ট দিয়ে পরিপূর্ণ, কিন্তু কখন এরা ক্লাসে এসেছে রকি টের পর্যন্ত পায়নি। রকি সেগুলো চিন্তা না করে দাঁড়িয়ে যায়। শাড়ি পরা মেয়েটা রকির দিকে এগিয়ে আসে। তিনি রকির মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে বলতে থাকে, আমার ক্লাসে মনে হয় এই প্রথম এসেছো। আপনার ক্লাস মানে? ওহ, তুমি তো নতুন, সেহেতু জানো না আমি কে। আমি তোমার ক্লাস টিচার আরিফা ইসলাম নন্দী। রকি ভয়কাতুর দৃষ্টিতে তাকায় আরিফা ম্যাডামের দিকে। আরিফা মুচকে এসে জিজ্ঞেস করে, পরিচয় পর্ব শেষ করি তোমার সাথে। নাম কি তোমার? আমার নাম রাফি হাসান রকি। তা তুমি এর আগে কোনোদিন ভার্সিটিতে ছিলে? রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে টিসি নিয়ে এসেছি। আরিফা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রকির দিকে। তাকাবে নাই বা কেন? ছেলেটা নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, কিন্তু তার পরিধানে জামা কাপড়ের সাথে তার কোনো প্রকার মিল নেই। রকি ম্যাডামের এইভাবে তাকানোর মানে কিছুটা বুঝতে পারছে। তার কারণ রকি মস্তিষ্ক তীব্র গতিতে মানুষের চোখের ভাষা বুঝতে পারে। তোমার ড্রেসের এমন অবস্থা কেন? রকি মুচকে হাসে, যে হাসিতে রয়েছে প্রশান্তির একটা ছাপ। আজকে প্রথম কেউ রকির সামনে দাঁড়িয়ে তার ড্রেস আপের সম্পর্কে শান্তভাবে প্রশ্ন করছে। রকি উৎফুল্ল মেজাজে বলতে থাকে, জীবনে যে কোনো দিন দুঃখ ভোগ করিনি, তার পক্ষে দুঃখের দুঃখ উপলব্ধি করা সম্ভব নয়। যে ব্যক্তি সারা জীবন আশ্চর্য ও বিলাসের মধ্যে জীবনযাপন করে, সে কি করে গরিবের অন্তরে জ্বালা অনুভব করবে? কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় আমাকে। উপার্জনের পরিমাণও স্বল্প আকারের। অল্প টাকা দিয়ে মাস চলতে হয়, তাই ভালো জামা কাপড় কিনে সেটা পরার সুযোগ হয়ে ওঠে না আমার। কথাগুলো বলে থামে রকি। আরিফা ম্যাডাম দুঃখ প্রকাশ করে বলে, আমি কি বলবো বুঝতে পারছি না, তবে এতটুকু বলবো যে সৃষ্টিকর্তা যেন তোমাকে সঠিক পথ দেখায়। আরিফা ম্যাডাম ক্লাস করাতে মনোযোগ দেয়। রকির মন ভালো নেই। সে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশে সূর্য নেই, তাই লোকজন হাতে ছাতা নিয়ে বের হয়েছে। কখন জানি আকাশ ফেটে বৃষ্টি পড়া শুরু হয়, কিন্তু রকির মনে হচ্ছে আজকে কোনো অবস্থায় বৃষ্টি হবে না। বৃষ্টি হলে রকির সবচেয়ে পছন্দের মধ্যে একটি হলো রাতের আধারে বৃষ্টি ভেজা, কখনো নতুন আগন্তুক হয়ে পথহারা পথিক হয়ে যাওয়া। আরিফা ম্যাডাম কিছুক্ষণ পরপর রকির দিকে তাকাচ্ছে। রকি অবশ্য এটা বেশ ভালো করেই খেয়াল করছে। ক্লাস শেষ, ম্যাডাম রকির দিকে একবার তাকিয়ে বেরিয়ে যায় ক্লাস থেকে। রকি বেঞ্চের উপর থেকে ব্যাগটা কাঁধে নেয়। সাথে সাথে কিছু ছেলে এসে রকির সাথে মজা করা শুরু করে। কেউ রকির চুল টানানি করছে, কেউ আবার রকির ব্যাগ ধরে।
রকি এসব সহ্য করতে না পেরে এক প্রকার জোর করে বেরিয়ে যায় ক্লাস থেকে। পুকুর পাড়ে এসে বসে থাকে রকি। পরিবেশটা আগের ন্যায় শান্ত, কোলাহলমুক্ত। রকি পানির দিকে তাকিয়ে মনে মনে বলে, এই শহরে কত রং, কত লোকের আনাগোনা, শুধু আমার গলির চাপা কান্না এই শহরে যায় না শোনা।